পীর এ কামিল, পর্ব ৯। লিখেছেন উমের আহমেদ, বাংলা অনুবাদে রুস্মিতা বিনতে মেহেদি। আপনাদের সাথে আমি আছি মাহিয়ান আহমেদ। লাহোর পৌঁছানোর পর ইমামার পরবর্তী কাজ ছিল কারোর সাহায্য নেওয়া। কিন্তু কে সাহায্য করবে? হোস্টেলে গেলে হবে না। জাভেরিয়া বা অন্য কারোর সঙ্গে যোগাযোগ করেও লাভ নেই, কারণ পরিবারের মানুষ ওর সব বান্ধবীকে চেনে। তারা কয়েক ঘন্টার মধ্যে ওকে লাহোর খোঁজা শুরু করে দেবে। বরং হতে পারে এতক্ষণে খোঁজা শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে কারোর সাথে যোগাযোগ করা সেই মানুষটার এবং ওর নিজের উভয়ের জন্য বিপজ্জনক। তাই সাবিহা একমাত্র বিকল্প ছিল। কিন্তু জানতো না সাবিহা পেশোয়ার থেকে ফিরেছে কিনা। গিয়ে দেখে সাবিহাদের বাড়িতে কাজের লোক ছাড়া কেউ নেই। ফিরবে কবে? ইমামা কাজের লোককে জিজ্ঞেস করলো। ঠিক বলতে পারবো না, এসে পড়বে। কাজের লোক ইমামাকে চিনতো। আপনার কাছে ওখানের নাম্বার আছে? হতাশা নিয়ে জিজ্ঞেস করলো ও। জি, একটা ফোন নাম্বার আছে আমার কাছে, কাজের লোক বলল। আমাকে নাম্বারটা দিন, আমি সাবিহার সাথে ফোনে কথা বলবো। কিছুটা স্বস্তি পায়, অন্তত যোগাযোগ করতে পারবে ভেবে। কাজের লোক ওকে ভেতরে নিয়ে আসে, ড্রয়িং রুমে বসিয়ে নাম্বার এনে দেয়। সাবিহাকে কল করেও। ফোন পেশোয়ারের বাড়ির অন্য কেউ তোলে। বলা হয় সাবিহা বাইরে গেছে। কল কেটে দিল ও। সাবিহার সাথে কথা বলতে পারিনি। কিছুক্ষণ পর আবার কল করব। পাশে থাকা কাজের লোককে বলল, ততক্ষণ আমি এখানে থাকবো। কাজের লোক মাথা নেড়ে চলে যায়। 1 ঘন্টা পর আবার সাবিহাকে ফোন করে। সাবিহা ওর কল পেয়ে অবাক ও সংক্ষেপে বাড়ি ছেড়ে আসার কথা জানায়। সালারের সাথে হওয়া বিয়ের কথা চাপিয়ে যায়। এর উপর সাবিহার প্রতিক্রিয়া কেমন হতে পারে এই চিন্তায়। ইমামা, তোমার জন্য সবচেয়ে ভালো হয় যদি কোর্টের সাহায্য নাও। মাঝহাব পরিবর্তন সংক্রান্ত আইন অনুযায়ী প্রোটেকশন চাও। সাবিহা সব শুনে বলল, আমি এটা করতে চাই না। কেন? এই বিষয়ে আগেই ভেবে দেখেছি। তুমি আমার বাবার পজিশন ও পরিচিতি সম্পর্কে জানো। প্রেস ঝড় তুলবে এটা নিয়ে। আমার পরিবারকে অনেক হয়রানি সহ্য করতে হবে। আমি চাই না আমার জন্য তারা বিব্রত হোক, তাদের জীবনে বিপদ আসুক। তাছাড়া আজ পর্যন্ত যতগুলো মেয়ে ইসলাম কবুল করে কোর্ট প্রোটেকশন নিয়েছে, তাদের কি লাভ হয়েছে? কোর্ট থেকে দার উল আমানে পাঠিয়ে দেয়, যা জেলখানায় পাঠানোর সমান। মামলার রায় কবে বা কয়দিনে আসবে নিশ্চয়তা থাকে না। পরিবারের মানুষ একের পর এক কেস ফাইল করে। এভাবে কত বছর কেটে যায়, তার হিসাব থাকে না। কোর্ট স্বাধীন থাকার অনুমতি দিলেও চারপাশ থেকে এত ঝামেলা আসে যে অনেক মেয়ে পরিবারের কাছে ফিরতে বাধ্য হয়। আমি দার উল আমানে গিয়ে নিজের জীবন ধ্বংস করতে চাই না, কারোর নজরেও আসতে চাই না। নীরবে বাড়ি ছেড়েছি এবং নীরবতার সাথেই জীবন কাটাতে চাই। আমি তোমার কথা বুঝতে পারছি মামা, কিন্তু সমস্যা তোমার জন্য এখনো দাঁড়িয়ে আছে। তারা তোমাকে খুঁজে বের করার সর্বাত্মক চেষ্টা করবে এবং তাদের জীবনেও ঝামেলা আসবে। যারা তোমাকে আশ্রয় দেবে, তোমাকে খোঁজা শুরু করলে আমার পর্যন্ত পৌঁছাতে বেশি সময় লাগবে না। আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু আমার আব্বু চাইবে সাহায্য গোপনে করার বদলে প্রকাশ্যে করতে। কোর্ট নিশ্চয়ই তোমার পক্ষে রায় দেবে। এখন আমার বাড়িতে থাকো, কাজের লোককে বলে দিচ্ছি। আব্বুর সাথে কথা বলবো এবং চেষ্টা করব কালকের মধ্যে লাহোরে ফিরে আসার। ইমামা কাজের লোককে ডেকে ফোন দিয়ে দেয়। সাবিহা কাজের লোককে কিছু বলে ফোন রাখে। আমি সাবিহা বিবির রুম খুলে দিচ্ছি, আপনি ওখানে চলে যান, কাজের লোক ওকে বলল। সাবিহার রুমে আসেও। ততক্ষণে দুশ্চিন্তার অস্থিরতা বেড়ে গেছে। সাবিহার দৃষ্টিকোণ বুঝতে কষ্ট হয়নি। নিজেও চায় না সাবিহা বা সাবিহার পরিবারের জন্য কোনো বিপদ হোক। এক্ষেত্রে এই ক্ষেত্রে সাবিহার আতঙ্ক ঠিক। যদি হাশিম মুবিন জানতে পারে সাবিহার পরিবার ওকে আশ্রয় দিয়েছে, তাহলে তিনি তাদের জন্য জানে দুশ্মন হয়ে যাবে। এই জন্যই হয়তো সাবিহা ওকে আইনের সাহায্য নিতে বলছে। কিন্তু এই রাস্তা ওর জন্য আরো কঠিন।
জামায়াতের এত বড় নেতার মেয়ের এইভাবে মাঝহাব বদলে ফেলা পুরো জামায়াতের মুখে চড় মারার সমান। জানে এতে পুরো জামায়াত এবং পরিবারের মানে কতটা হানি লাগবে এবং তারা এই অসম্মান থেকে বাঁচার জন্য কত দূর যেতে পারে। যখন সাবিহার রুমে ঢুকছিল, হঠাৎ ওর মাথায় বিদ্যুতের মতো সাইয়েদা মরিয়ম সিপতে আলীর খেয়াল আসে, যে সাবিহার বন্ধু এবং ক্লাস ফেলো। ওর সাথে কয়েকবার দেখা হয়েছে তার। একবার সাবিহার বাড়িতেই ওর ইসলাম কবুলের ব্যাপারে মরিয়ম জানতে পারে। সাবিহার বন্ধুদের মধ্যে একমাত্র মরিয়মকেই সাবিহা ওর ব্যাপারে বলেছিল এবং মরিয়ম খুব অবাক হয়। তোমার যদি কখনো আমার কোনো সাহায্যের দরকার হয় অবশ্যই জানাবে, বরং বিনা দ্বিধায় সরাসরি আমার কাছে চলে আসবে, মরিয়ম খুব উষ্ণভাবে হাত মিলিয়ে বলেছিল। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের একটু থামাই। সেটা হচ্ছে এখন যেগুলো পড়তেছি সেটা হচ্ছে যে ইমামা বাড়ি থেকে যাওয়ার পরে, ও বাসা ছেড়ে যাওয়ার পরের কাহিনীটুকু, আসলে কিভাবে কি ওর দিন কেটেছিল, কিভাবে কি হয়েছিল, সেইটুকু আমি এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে আর কি লেখা পর্ব নয়, এভাবেই। বুঝতে পেরেছেন? মরিয়ম খুব উষ্ণভাবে হাত মিলিয়ে বলেছিল। পরবর্তীতে সব সাক্ষাতেও মরিয়ম একই আন্তরিকতা নিয়ে কথা বলেছে। ইমামা জানে না এই মুহূর্তে মরিয়মের চিন্তা কেন মাথায় এলো বা কতটুকু ওকে সাহায্য করতে পারবে। তবুও মরিয়মের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেয়। মোবাইল দিয়ে ফোন করতে গিয়ে দেখে চার্জ শেষ হয়ে গেছে। মোবাইল চার্জে দিয়ে ডায়েরি থেকে মরিয়মের নাম্বার নিয়ে লাউঞ্জে আসে। টেলিফোন নাম্বারে ডায়াল করে। ফোন ডক্টর সিফতে আলী তোলেন। মরিয়মের সঙ্গে কথা বলতে চাই। আমি তার বন্ধু, নিজের পরিচয় দেয় ও। হ্যাঁ, আমি ডেকে দিচ্ছি। তিনি ফোন হোল্ড রাখতে বললেন। কয়েক সেকেন্ড পর ইমামা অপর পাশ থেকে মরিয়মের কণ্ঠ শুনতে পায়। হ্যালো মরিয়ম, আমি ইমামা বলছি। ইমামা? ইমামা হাসিম? মরিয়ম জিজ্ঞেস করে। হ্যাঁ, তোমার সাহায্যের প্রয়োজন। নিজের ব্যাপারে বলতে থাকে। অপর পাশ সম্পূর্ণ নীরব ছিল। কথা শেষ হলে মরিয়ম ওকে জিজ্ঞেস করে, তুমি এখন কোথায়? আমি সাবিহার বাড়িতে, কিন্তু তারা নেই, পেশোয়ার গেছে। সাবিহার সাথে হওয়া কথাবার্তা মরিয়মকে বলল না। তুমি ওখানেই থাকো, আমি ড্রাইভার পাঠাচ্ছি, নিজের জিনিসপত্র নিয়ে চলে আসো। ততক্ষণে বাবা মায়ের সাথে কথা বলছি। ফোন রাখতে রাখতে বলল মরিয়ম। এটা নিছক কাকতালীয় বিষয়ে যে ডক্টর সিফতে আলীর বাড়িতে করা কল সালারের মোবাইল থেকে করেনি ও। না হলে সিকান্দার ওসমান ডক্টর সিফতে আলীর বাড়ি পর্যন্ত পৌঁছে যেত কল ট্রেস আউট করে। ওর মাথায় যদি কাজ করতো যে এই মোবাইলের বিল থেকে ওকে ট্রেস আউট করা যেতে পারে, তাহলে লাহোরে সেই তা ব্যবহার করতো না। এটা আরেকটা কাকতালীয় ব্যাপার ছিল যে ডক্টর সিফতে আলীর অফিসের গাড়ির আর ড্রাইভার ওকে নিতে আসে। এটা আরেকটা কাকতালীয় ব্যাপার ছিল, ডক্টর সিফতে আলীর অফিসের গাড়ি আর ড্রাইভার পাঠায় ওকে নিতে। কারণ সাবিহার বাড়ির কাজের লোক মরিয়মের গাড়ি সরি কারণ সাবিহার বাড়ির কাজের লোক মরিয়মের গাড়ি আর ড্রাইভার চেনে। মরিয়ম প্রায়ই ওখানে আসা যাওয়া করে। এতে সাবিহা এবং সবাই জেনে যেত সাবিহার বাড়ি থেকে ও কোথায় গেছে। আচ্ছা, আপনারা হয়তো বুঝতে পারছেন লাস্টের লাইনটা কি ছিল। ওকে হচ্ছে ওকে রিসিভ করতে ডক্টর সিফতে আলীর অফিসের যে অফিস, হ্যাঁ খেয়াল রেখেন, ডক্টর সিফতে আলীর গাড়িও না, তার অফিসের ড্রাইভার পাঠানো হয়েছে ওরে নেওয়ার জন্য, যাতে যদি হচ্ছে মরিয়মের গাড়ি বা ড্রাইভার পাঠাইতো তাহলে কিন্তু ওরা বুঝে যেত যে ও আসলে কোথায় গেছে মরিয়মের বাড়িতে। কারণ মরিয়ম মাঝে মাঝে ওদের বাড়িতে আসা যাওয়া করতো, সাবিহার বাড়িতে আসা যাওয়া করতো। এর জন্য হচ্ছে ওই গাড়ি পাঠানো হয়েছে। এগুলো পুরাটা একটা কাকতালীয় ব্যাপার ছিল, নাহলে কিন্তু ওরে ট্রেস করা খুব ইজি ছিল বা মানুষজন জেনে যেত যে ও কোথায় গেছে। আচ্ছা যাই হোক, এরপরে দেখি। এখন হচ্ছে সিন চেঞ্জ হচ্ছে, মনোযোগ দিয়ে শুনবেন। আধ ঘন্টা পর কাজের লোক গাড়ি আসার খবর দেয়। ইমামা ব্যাগ তুলে নেয়। আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ, কিন্তু সাবিহা বিবি বলল আপনি এখানে থাকবেন। না, আমি চলে যাচ্ছি। সাবিহার ফোন এলে বলবেন চলে গেছি। ইচ্ছে করেই জানালো না মরিয়মের বাড়িতে যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আবারও সিন চেঞ্জ হচ্ছে, মনোযোগ দিয়ে শুনবেন। এই প্রথম মরিয়মের বাড়িতে এসেছে ইমামা। ওর ধারণা ছিল এখানে আসার পর আরেকবার মরিয়ম এবং মরিয়মের বাবা মাকে নিজের ব্যাপারে সবকিছু বলতে হবে।
মানসিকভাবে নিজেকে সেসব প্রশ্নের উত্তরের জন্য প্রস্তুত করে নেয়। কিন্তু তেমন কিছু হলো না। আমরা নাস্তা করে ফেলেছি, তুমি নাস্তা করে নাও। মরিয়ম পোর্চ থেকে ওকে ভেতরে নিয়ে এসে বলল। লাউঞ্জে বাবা ডক্টর সিফতে আলী এবং মা কুলসুমের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তারা ভীষণ স্নেহের সাথে পরিচিত হলেন ওর সাথে। ইমামার চেহারা এত বিষণ্ণ ছিল যে ডক্টর সিফতে আলীর মায়া লাগে। আমি নাস্তা দিচ্ছি, মরিয়ম তুমি ওকে রুম দেখিয়ে দাও যাতে কাপড় বদলে ফ্রেশ হতে পারে, সিফতে আলীর স্ত্রী মেয়েকে বললেন। যখন কাপড় বদলে বাইরে এলো তখন ওর জন্য টেবিলে খাবার গুছিয়ে রাখা ছিল। ও নীরবে খাওয়া শেষ করে। ইমামা আপনি এখন গিয়ে ঘুমান, আমি অফিসে যাচ্ছি। সন্ধ্যায় ফিরে আপনার সমস্যা নিয়ে কথা বলবো। ডক্টর সিফতে আলী ওকে নাস্তা শেষ করতে দেখে বললেন, মরিয়ম ওকে রুমে নিয়ে যাও। লাউঞ্জ থেকে বেরিয়ে গেলেন তিনি। মরিয়মের সাথে রুমে চলে যায় ও। ইমামা ঘুমিয়ে পড়ো, তোমার চেহারা দেখে মনে হচ্ছে ঠিকমতো ঘুম হয়নি গত কিছুদিন। এই পরিস্থিতিতে যদিও সহজে ঘুম আসে না, আমি ট্যাবলেট এনে দিচ্ছি। ঘুম এসে পড়লে ভালো, না এলে ট্যাবলেটে খেয়ে ফেলবে। মরিয়ম রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর এক গ্লাস পানি আর ট্যাবলেট নিয়ে আসে। ওগুলো বেডসাইড টেবিলে রেখে বলল, পুরো রিল্যাক্স হয়ে ঘুমিয়ে পড়ো, সবকিছু ঠিক হয়ে যাবে। ভাবো নিজের বাড়িতেই আছো। রুমের লাইট অফ করে রুম থেকে বেরিয়ে যায়। সকাল 9:30 বাজে, কিন্তু তখনও বাইরে কুয়াশা। জানালার পর্দা থাকায় রুমে অন্ধকার গাঢ় মনে হচ্ছিল। ইমামা যন্ত্রের মতো ট্যাবলেট পানি দিয়ে গিলে ফেলে। এছাড়া ঘুম আসার প্রশ্নই আসে না। মস্তিষ্কে এত ধরনের ভাবনা কাজ করছিল যে বিছানায় শুয়ে ঘুমের অপেক্ষা করা অনর্থক। কয়েক মিনিটে তন্দ্রা ওকে ঘিরে ধরে, যার অর্থ ট্যাবলেট কাজ করা শুরু করে দিয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আবারও সিন চেঞ্জ হচ্ছে। ইমামা যখন ঘুম থেকে ওঠে তখন রুম সম্পূর্ণ অন্ধকার। বিছানা ছেড়ে উঠে দেয়ালের কাছে গিয়ে লাইট অন করে। দেয়াল ঘড়িতে রাত 11:30 বাজছে। তাৎক্ষণিকভাবে আন্দাজ করতে পারল না এত দীর্ঘ ঘুম ট্যাবলেটের প্রভাব নাকি গত কয়েকদিন ঠিকমতো ঘুমাতে না পারার কারণে। যাই হোক, সকালের চেয়ে ভালো বোধ করেছিল। ক্ষুধা লাগছে ওর, কিন্তু বাড়ির কেউ এই সময় জেগে আছে কিনা নিশ্চিত না। খুব আস্তে দরজা খুলে লাউঞ্জে বেরিয়ে আসে। ডক্টর সিফতে আলী লাউঞ্জের সোফায় বসে বই পড়ছিলেন। দরজা খোলার শব্দে মাথা তুলে ওকে দেখে হাসলেন। ঠিকমতো ঘুম হয়েছে? জি, হাসতে চেষ্টা করে ও। সামনে কিচেন, ওখানে খাবার রাখা, গরম করে টেবিলে বসে খেয়ে নিন। এরপর 2 কাপ চা বানিয়ে এখানে নিয়ে আসুন। কিচেনে আসি মামা, ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে খাই। খাওয়া শেষ হলে চা বানিয়ে লাউঞ্জে নিয়ে আসে। 1 কাপ ডক্টর সিফতে আলীর দিকে এগিয়ে দেয়। হাত থেকে বই টেবিলের উপর রেখে দেন তিনি। অন্য কাপ দিয়ে তার সামনের সোফায় বসেও অন্য কাপ নিয়ে তার সামনের সোফায় বসেও জানতো কথা বলবে। চা খুব ভালো হয়েছে, চায়ে চুমুক দিয়ে বললেন ডক্টর সিফতে আলী। এত নার্ভাস ছিল যে তার প্রশংসায় হাসতে বা ধন্যবাদ জানাতে পারেনিও, শুধু তাকিয়েছিল। ইমামা আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা সঠিক, এতে দ্বিতীয় কোনো রায় নেই। তবে সিদ্ধান্ত খুব বড়। এত বড় সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক সাহস প্রয়োজন, বিশেষ করে এমন কম বয়সে। তার উপর কখনো কখনো সিদ্ধান্ত নেওয়ার তত সাহসের দরকার হয় না যতটা সেই সিদ্ধান্তের উপর কায়েম থাকার জন্য দরকার। সময়ের সাথে আপনি তা টের পেয়ে যাবেন। তিনি খুব স্থির সুরে বলছিলেন, আমি আপনার কাছে জানতে চাই মাঝহাব পরিবর্তনের সিদ্ধান্ত শুধু ধর্মের খাতিরে নাকি অন্য কোনো কারণও রয়েছে। ইমামা চমকে তার দিকে তাকায়। আমার মনে হয় আরো স্পষ্টভাবে প্রশ্নটা করা উচিত। এমন নয় তো যে আপনি কোনো ছেলের জন্য বা তার কথায় বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বা মাঝহাব পরিবর্তন করেছেন। উত্তর দেওয়ার আগে এটা ভাববেন না যে এমন কোনো কারণ থাকলে আমি খারাপ ভাববো বা আপনাকে সাহায্য করব না। শুধু এই জন্য জিজ্ঞেস করেছি, এমন কিছু হলে আমার সেই ছেলে এবং তার পরিবারের সাথেও দেখা করতে হবে। তিনি ওকে জিজ্ঞাসু দৃষ্টিতে দেখছিলেন। সেই মুহূর্তে এত দেরি করে মরিয়মের সাথে যোগাযোগ করায় ওর আফসোস হয়।
যদি সালারের পরিবর্তে ডক্টর সিপ ডক্টর সিপ্তে জালালের সাথে সরি যদি সালারের পরিবর্তে ডক্টর সিপ্তে জালালের সাথে বা তার পরিবারের সাথে কথা বলতো, তাহলে হয়তো মন ভারী নিয়ে উত্তরে নাবাচক মাথা নাড়েও। এমন কিছু না। আপনি নিশ্চিত তো এমন কিছু না? তিনি আবার শান্ত সুরে জিজ্ঞেস করলেন। জি, আমি ইসলাম কোনো ছেলের জন্য কবুল করিনি। মিথ্যে বলেনি। ও সত্যি ইসলাম জালালের জন্য কবুল করেনি। আপনার আন্দাজ আছে কি পরিমাণ পেরেশানির মুখোমুখি হতে হবে? জি, আছে। আপনার বাবা হাশিম মুবিন সাহেবকে আমি চিনি। জামায়াতের খুব মাথা গরম নেতা। আপনার মাঝহাব পরিবর্তন এবং এভাবে বাড়ি ছেড়ে আসা তার জন্য অনেক বড় ধাক্কা। আপনাকে খুঁজে বের করে বাড়ি ফিরিয়ে নিতে সে আকাশ পাতাল এক করে ফেলবে। আপনি কোনো মূল্যেই সরি এরপরে আকাশ পাতাল এক করে ফেলবে। তারপর ইমামা বলতে শুরু করে, আমি কোনো মূল্যেই ফিরবো না। আমি ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। ঠিক আছে, আপনি বাড়ি ছেড়ে দিয়েছেন, এখন সামনে কি করবেন? ইমামার ভয় হলো তিনি কোর্টে যাওয়ার পরামর্শ দেবেন। আমি কোর্টে যাব না, কারোর সামনেই যেতে চাই না। আপনি অনুমান করতে পারেন সামনে আসার দরুন আমার জন্য আরো কত সমস্যা তৈরি হতে পারে। তাহলে আপনি কি করতে চান? তিনি মনোযোগ দিয়ে ওর দিকে তাকিয়ে বললেন, সামনে না আসার মানে হচ্ছে আপনি মেডিকেল কলেজে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন না। আমি জানি। চায়ের কাপ রেখে আফসোসের সুরে বলল ও। তাছাড়া আমি মেডিকেলের খরচ অ্যাফোর্ড করতে পারবো না। এরপরে মেবি তিনি বলতেছিলেন, ডক্টর সিফতে আলী, আর যদি অন্য কোনো মেডিকেল কলেজে বা অন্য কোনো শহরে আপনার মাইগ্রেট করে দেওয়া হয়, তাহলে তারা আমাকে খুঁজে বের করে ফেলবে। তাদের মাথায় প্রথম খেয়ালই আসবে আমি মাইগ্রেট করার চেষ্টা করব। আর এত অল্প মেডিকেল কলেজের মাঝে আমাকে খুঁজে বের করা খুব কঠিন হবে না। তাহলে তাহলে কথাটা ডক্টর সিফতে আলী বলেন। তারপর ইমামা বলতে শুরু করে, আমি বিএসসিতে কোনো কলেজে অ্যাডমিশন নিতে চাই, কিন্তু অন্য শহরে। লাহোরের সব কলেজে তল্লাশি চালাবে তারা। নামও বদলে ফেলতে চাই। যদি এই দুই কাজে আপনি সাহায্য করেন আমি অনেক কৃতজ্ঞ থাকব। ডক্টর সিফতে আলী অনেকক্ষণ চুপ করে রইলেন, গভীর চিন্তায় মগ্ন হয়ে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ইমামা, এখন কিছুদিন আপনার এখানেই থাকা উচিত। দেখতে হবে আপনার পরিবার আপনার খোঁজে কি কি পদক্ষেপ নেয়। কয়েক সপ্তাহ অপেক্ষা করে দেখা যাক সামনে কি করতে হবে। আপনি এই বাড়িতে সম্পূর্ণ নিরাপদ, তাই দুশ্চিন্তার প্রয়োজন নেই। কোর্টে যেতে না চাইলে আমি জোর করছি না। এটা নিয়েও আপনার ভয় পাওয়ার কিছু নেই যে কেউ এসে আপনাকে জোর করে নিয়ে যেতে পারবে। আপনার সঙ্গে কেউ কোনো জবরদস্তি করতে পারবে না। ওকে অনেক সান্ত্বনা দেন তিনি। ডক্টর সিফতে আলীর চেহারা দেখে না চাইতেও বাবার চেহারা মনে পড়ে যায় ইমামার। ভারী মন নিয়ে রুমে চলে আসে। দ্বিতীয় দিন ডক্টর সিফতে আলী বিকেল 5টার দিকে অফিস থেকে ফিরলেন। সাহেব, আপনাকে তার স্টাডি রুমে ডাকছেন। ইমামা তখন মরিয়মের সঙ্গে কিচেনে। যখন কাজের লোক খবর দেয়, আসো ইমামা, বসো। স্টাডি রুমে নক করতে দেখে ডক্টর সিফতে আলী বললেন। তিনি টেবিলের ড্রয়ার থেকে কিছু পেপারস বের করছিলেন। ইমামা একটা চেয়ারে বসে। আমি কিছু খবর নিয়েছি আপনার ব্যাপারে। আপনার পরিবার আপনার খোঁজে কত দূর যাচ্ছে এবং কি করছে। ড্রয়ার বন্ধ করতে করতে বললেন, এই সালার সিকান্দারকে? তার প্রশ্ন ইমামার হৃদস্পন্দন কয়েক মুহূর্তের জন্য থামিয়ে দেয়। ডক্টর সিবত, আচ্ছা ওনার নামটা সিফতে আলী পড়তেছিলাম আমি। আলীটা যখন আসে তখন মেবি সিফতে আলী আসে, এখন সিবত লেখা এখানে, তো এইভাবেই পড়তেছি। হ্যাঁ, ডক্টর সিফত চেয়ারে বসে আছেন। চেহারার ফ্যাকাশে রং বলে দেয় এই নাম ওর জন্য অপরিচিত না। সালার আমাদের পাশের বাড়িতে থাকে। থেমে থেমে বলল, আমাকে অনেক সাহায্য করেছে বাড়ি থেকে বের হতে। ইসলামাবাদ থেকে লাহোরে রেখে গেছে। থেমে গেল। বিয়ের ব্যাপারেও কি বলা উচিত? দোটানায় ছিল ও। আপনার বাবা সেই ছেলের বিরুদ্ধে এফআইআর করেছে আপনাকে অপহরণের অভিযোগে। ইমামার চেহারার রং আরো ফ্যাকাশে হয়।
আন্দাজ ছিল না সালার এত দ্রুত ধরা পড়ে যাবে। এখন ওর বাড়ির লোক নিশ্চয়ই জালালের কাছে পৌঁছে যাবে। আর সেই বিয়ে, এরপর কি তারা এখানে এসে পড়বে? ধরা পড়ে গেছে সালার? জিজ্ঞেস করলো। না, যদিও ট্রেস আউট করে ফেলা হয়েছে। সেই রাতে এক মেয়েকে নিয়ে লাহোর এসেছিল ও, কিন্তু ছেলেটা জোর দিয়ে বলে সেটা আপনি ছিলেন না, অন্য মেয়ে ছিল, ওর কোনো গার্লফ্রেন্ড। প্রমাণও দিয়েছে। ডক্টর সিপ্ট ইচ্ছে করে লুকিয়ে যান মেয়েটা পতিতা ছিল। পুলিশ ওর বাবার কারণে ওকে গ্রেফতার করতে পারেনি। ওর প্রমাণ দেওয়ার পরও আপনার পরিবারের দাবি আপনার নিখোঁজের পেছনে ওর হাত। ইমামা, এই সালার সিকান্দার কেমন ছেলে? কথার ফাঁকে ডক্টর সিপ্ট জিজ্ঞেস করলেন। খুব খারাপ, ইমামার মুখ থেকে বের হয়। অনেক বেশি খারাপ। কিন্তু আপনি তো বললেন ছেলেটা আপনার অনেক সাহায্য করেছে। তাহলে সাহায্য করেছে, তবে চরিত্রের দিক থেকে ভালো না। আমি একবার ওকে ফার্স্ট এইড দিয়েছিলাম বলে হয়তো সাহায্য করেছে। আত্মহত্যার চেষ্টা করেছিল। আমার ভাই ওর বন্ধু, সেজন্য সাহায্য করতে পারে। না হলে এর বাইরে ছেলে হিসেবে খুব বাজে, মানসিকভাবে অসুস্থ। না জানি কেমন অদ্ভুত কথাবার্তা বলে, অদ্ভুত আচরণ করে। ওর মস্তিষ্কে তখন সালারের সঙ্গে করা ভ্রমণযাত্রার স্মৃতি টাটকা, যেখানে পুরো রাস্তায় বিরক্তির শিকার ছিল। ডক্টর সিপ্ত মাথা নাড়েন। পুলিশ আপনার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে। সাবিহাদের বাড়িতে পৌঁছে গেছে। সাবিহার পরিবার পেশোয়ার থেকে চলে এসেছে, কিন্তু মরিয়ম বলেনি আপনি আমাদের এখানে। আপনি সাবিহার সাথে যোগাযোগ করবেন না, কলনা। পুলিশ ওদের বাড়ি আন্ডার অবজারভেশন রাখবে। কল চেক করা হবে। বরং এখন আপনি কোনো বন্ধুর সাথে কন্ট্যাক্ট করবেন না, এখান থেকে বের হবেন না। তিনি ওকে নির্দেশ দিলেন। আমার কাছে একটা মোবাইল আছে, সেটা দিয়েও না। সরি, আমার কাছে একটা মোবাইল আছে, সেটা দিয়েও না। মানে তখন হচ্ছে এটার কি ইমামা বলছে ওকে। তিনি চমকে ওঠেন। আপনার মোবাইল? না, সেই সালারের। তারা যেহেতু সালার পর্যন্ত পৌঁছে গেছে, তবে মোবাইল পর্যন্ত পৌঁছে যাবে। তিনি কথা বলতে বলতে থেমে যান। যেই কল আপনি তাদের বাড়িতে করেছিলেন, সেটাও কি ওই মোবাইল থেকে করেছিলেন? এবারে তারা কণ্ঠে কিছুটা উদ্বেগ। আচ্ছা, এইভাবে লেখাটা ছিল, যেই কল আপনি আমাদের বাড়িতে করেছিলেন সেটাও কি ওর মোবাইল থেকে করেছিলেন? এবার তার কণ্ঠে কিছুটা উদ্বেগ। না, ওটা সাবিহাদের বাড়ির ফোন থেকে করেছিলাম। এখন ওই মোবাইল দিয়ে কল করবেন না, এলেও রিসিভ করবেন না, কিছুটা নিশ্চিত হয়ে বললেন তিনি। পরের কিছুদিন ডক্টর সিপ্তের কাছে ইমামা নিজের খোঁজ নেওয়ার ব্যাপারে আরো কিছু খবর পায়। তার তথ্যের উৎস যাই হোক, তা বেশ নির্ভরযোগ্য ছিল। ওকে সব জায়গায় খোঁজা হচ্ছে। মেডিকেল কলেজ, হসপিটাল, ক্লাস ফেলো, হোস্টেল, রুমমেট, ফ্রেন্ড, সবখানে। হাসিম মুবিন ওকে খুঁজতে নিউজ পেপারের আশ্রয় নেয়নি। মিডিয়ার সাহায্য নেওয়ার ফলাফল তার জন্য অপমানজনক। যত পারছিলেন মেয়ের এমন নিখোঁজ হওয়া গোপন রাখছিলেন, কিন্তু পুলিশের সাহায্য নেন। তার জামায়াতে হওয়া সরি তার জামায়াতের ব্যাপারে তার জামায়াতও এ ব্যাপারে সার্বিক সহায়তা করেছিল। তারা সাবিহা পর্যন্ত পৌঁছালেও জানতে পারেনি ইমামা সাবিহার বাড়িতে গিয়েছিল। এটা সাবিহার তখন পেশোয়ার থাকাকার ফলাফল, যখন ইমামা বাড়ি ছেড়ে আসে। না হলে সাবিহা এবং সাবিহার পরিবারকেও ঝামেলার মুখোমুখি হতে হতো। মরিয়ম সাবিহাকে জানায়নি ইমামা তাদের বাড়ি, বরং এমন উপস্থাপন করেছিল ইমামার এমন নিখোঁজ হওয়া বাকি স্টুডেন্টদের মতো তার জন্য আশ্চর্যের। সিন আবারও চেঞ্জ হচ্ছে। কয়েক সপ্তাহ যাওয়ার পর ইমামা যখন নিশ্চিত হয় ডক্টর সিপ্তে আলীর কাছে নিরাপদও, কেউ ওর কাছে পৌঁছাতে পারবে না, তখন সালারকে ফোন করে বিয়ের পেপারস নিতে। কিন্তু যখন শুনে সালার তালাকের হক দেয়নি, নিজেও তালাক দিতে চায় না, তখন পায়ের নিচের মাটি সরে যায়। ডক্টর সিপ্তে আলীর বাড়িতে যাওয়ার পর সেই প্রথম মোবাইল ব্যবহার করেছিল, তাও কাউকে না জানিয়ে। আর সালারের সাথে কথা বলে নিজের বোকামির সীমা বুঝতে পারে। সালারের মতো মানুষের উপর এত ভরসা করা উচিত হয়নি।
পেপারস দেখতে কতটুকু সময় লাগতো যে এভাবে না দেখি সই করে দিল। একটা কপি কেন তখনই নিল না, অন্তত যখন বাড়ি থেকে চলে আসছিল। বুঝতে পারে সালার নামক মানুষটা কত বিপদ হয়ে দাঁড়িয়েছে ওর আগামীর জন্য। সবকিছু নিয়ে আফসোস হয়। যদি আন্দাজ থাকতো ডক্টর সিফতে আলীর মতো মানুষের কাছে পৌঁছে যাবে, তাহলে বিয়ের মতো বোকামি করতোই না, আর সালারের মতো মানুষকে তো মোটেই না। যদি শুরুতে ওর ভরসা থাকতো ডক্টর সিফতে আলী যে কোনো পরিস্থিতিতে ওকে সাহায্য করবে, তাহলে বিয়ের কথা লুকাতো না। তিনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় খুঁজে বের করতেন। কিন্তু এখন বড় দাবি আর আস্থার সাথে তাকে এই নিশ্চয়তা দিয়েছে যে কোনো ছেলের সাথে জড়ানো না ও। তাহলে এই বিয়ে স্বীকার করা, তাও সেই ছেলের সাথে যার সব খারাপ দিকের কথা তাকে বলেছে। তিনি জানেন সেই ছেলের ব্যাপারে ওর বাবা মা অপহরণের মামলা দিয়েছে। এখন এই সত্য বলার চেষ্টা করলে তার প্রতিক্রিয়া কেমন হবে? অন্তত এই মুহূর্তে একমাত্র ঠিকানা হারানোর জন্য প্রস্তুত নাও। পরের কয়েকদিন ক্ষুধা তৃষ্ণা সব মরে যায় ওর। ভবিষ্যৎ একদম অন্ধকার হয়ে আসে। আর সালার সিকান্দার সেই মানুষটার প্রতি এত ঘৃণা লাগে যে সামনে পেলে গুলি করত। অদ্ভুত অদ্ভুত ভয়, অজানা আশঙ্কা ওকে ঘিরে রাখে। আগে শুধু পরিবারের ভয় ছিল, এখন সেই ভয়ের সাথে সালার নামক ভয় যোগ হয়। যদি সালার আমাকে খুঁজতে শুরু করে, এসব ভাবতে ভাবতে ওর অবস্থা নাজুক হতে থাকে। ওজন কমতে শুরু করে। আগেও চুপচাপই থাকতো, কিন্তু এরপর থেকে ওর চুপ থাকা আরো বেড়ে যায়। প্রচন্ড মানসিক চাপের ভেতর দিয়ে যেতে থাকে। ওর এই অবস্থা ডক্টর সিফতে আলী এবং তার পরিবারের কাছে গোপন ছিল না। তারা সবাই এক এক করে আকস্মিক এই পরিবর্তনের কারণ জানার চেষ্টা করে, কিন্তু সবাইকে বুঝ দিয়ে রাখেও। তুমি আগেও চিন্তিত থাকতে, তবে গত 2-1 সপ্তাহ ধরে খুব চিন্তিত লাগছে। কিছু হয়েছে মামা? সবার আগে মরিয়ম এ ব্যাপারে জিজ্ঞেস করে। না, কোনো সমস্যা নেই, আমি বাড়ি মিস করি। ইমামা নিশ্চিন্ত করার চেষ্টা করলো। আমি বিশ্বাস করতে পারছি না হঠাৎ এত মিস করছো যে। খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছো, মুখ হলুদ হয়ে গেছে, চোখের নিচে কালি জমেছে, ওজন কমেছে। তুমি কি অসুস্থ হতে চাও? মরিয়মের বলা কথা উড়িয়ে দিতে পারল না ও, কারণ বাইরের অবস্থা দেখে যে কেউ ওর ভেতরের মানসিক অবস্থা অনুমান করে ফেলতে পারবে। আর হয়তো এটাও যে দুশ্চিন্তা কোনো নতুন সমস্যার কারণে। কিন্তু এ বিষয়ে অসহায়ও। সালারের সঙ্গে বিয়ে এবং আসন্ন ভয় মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলতে পারে না। পরিবারের কথা এখন আরো বেশি মনে পড়ছে। যত দিন যাচ্ছে তত বেশি মনে পড়ছে। ইমামা মধ্যম আওয়াজে বলল, এটা মিথ্যা না। সত্যিই পরিবারকে এখন ওর বেশি মনে পড়ে। আগে কখনো এতদিন তাদের কাছ থেকে দূরে থাকেনি, তাও এভাবে কোনো রকম যোগাযোগ ছাড়া একদমই না। হোস্টেলে থাকাকালীন মাসে একবার করে লাহোর থেকে ইসলামাবাদে যেত ও। একবার দুইবার ওয়াসিম বা হাসিম মুবিন দেখা করে আসতো। ফোনে তো প্রায় কথা হতো, কিন্তু এখন ওর মনে হচ্ছিল সমুদ্রের কোনো এক নির্জন দ্বীপে এসে পড়েছে, যেখানে দূর দূরান্তে কেউ নেই। সেই মুখগুলো ও যাদের সবচেয়ে বেশি ভালোবাসতো, এখন তার স্বপ্ন আর কল্পনা ছাড়া কোথাও দেখতে পায় না। মরিয়ম ওর উত্তরে নিশ্চিন্ত হয়েছে কিনা বলা যাচ্ছে না, কিন্তু প্রসঙ্গ বদলে ফেলে। হয়তো ওর মস্তিষ্ককে অন্যদিকে নেয়ার চেষ্টায়। ডক্টর সিফতে আলীর 3 মেয়ে, মরিয়ম তার তৃতীয় মেয়ে। বড় 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। মরিয়ম মেডিকেলে পড়ছিল এখন। ডক্টর সিফ ডক্টর সিফত ইমামাকে, আচ্ছা, যখন আলী ব্যবহার করা হয় ওনার নামের সাথে ডক্টর সিফতে আলী হয় তখন, আর যখন আলী ব্যবহার করা হয় না তখন হয় সিফত। ডক্টর সিফত ইমামাকে তার বড় 2 মেয়ের সঙ্গেও পরিচয় করিয়ে দেন। তারা দুইজন অন্য শহরে থাকতো, তাই যোগাযোগ ফোনেই বেশি হয়। তবে এটা কাকতালীয় বলা চলে। ইমামা ওখানে আসার কয়েক সপ্তাহের মধ্যে তারা দুইজন এক এক করে কয়েকদিনের জন্য বাবার বাড়িতে এসেছিল। ইমামার সঙ্গে তাদের আচরণ মরিয়মের চেয়ে আলাদা ছিল না। তাদের আচরণেও ভালোবাসার স্নেহ ছিল। তাদের দেখলে সবসময় নিজের বড় বোনদের কথা মনে পড়ে যেত।
নিজের বড় বোনদের কথা মনে পড়ে যেত ওর। এরপর একে একে সব মনে পড়ে যেত। নিজের বাড়ি, বাবা, বড় ভাই, ওয়াসিম, সাদ। সাদের সঙ্গে ওর রক্তের সম্পর্ক ছিল না। ওদের জামায়াতের প্রভাবশালী পরিবার নিজেদের সন্তান থাকার পরও অসহায় এতিম বাচ্চাদের মধ্যে একটা করে বাচ্চা দত্তক নিত, ভবিষ্যতে জামায়াতের অনুসারী বাড়ানোর একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে। এসব বাচ্চা সাধারণ মুসলিম পরিবারের এবং সবসময় ছেলে হতো। সেই ধারাবাহিকতায় সাদও খুব অল্প বয়সে ওদের বাড়ি আসে। তখন স্কুলের শেষ বছরে ইমামা। বাড়িতে ঘটা এই নতুন ঘটনা ওকে অবাক করেছিল। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য আমরা সাদকে দত্তক নিয়েছি, যাতে অন্যদের সাহায্য করতে পারি এবং নেকির ধারাবাহিকতা অব্যাহত থাকে। ইমামার মা ওকে বলেছিলেন, তুমি ভেবে নাও এটা তোমার ছোট ভাই। তখন বাবা মাকে নিয়ে ওর অনেক গর্ব হয়েছিল। কত বড় মনের মানুষ তারা। একটা অসহায় বাচ্চাকে সুন্দর জীবন দেওয়ার জন্য নিজেদের বাড়িতে নিয়ে এসেছে, নিজেদের নাম দিচ্ছে, আল্লাহর দেওয়া নেয়ামত ভাগাভাগি করছে। তখন খেয়াল করেনি এমন এক ছেলে ওর বড় চাচা আজমের বাড়িতেও কেন, এমন এক ছেলে ওর ছোট চাচার বাড়িতেও কেন, ওর অন্যান্য আত্মীয়দের বাড়িতেও বা কেন। ওর জন্য এটা যথেষ্ট ছিল যে তারা ভালো কাজ করছে, ওদের জামায়াত ভালো কাজে উৎসাহ দিচ্ছে। অনেক পরে জেনেছে এই ভালো কাজের সত্যতা আসলে কি। সাদ ওর সাথে লেগে থাকতো, বেশি সময় কাটাতো। প্রথম কয়েক বছর ইমামার রুমে এক বিছানায় ঘুমিয়েছিল। ইসলাম কবুল করার পর মেডিকেল কলেজ থেকে ইসলামাবাদ এলে সাদকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতো ও। কিন্তু সাদ এত ছোট ছিল যে ওকে যৌক্তিকভাবে বোঝানোর উপায় ছিল না। তাই ইমামা শুধু একটা কথাই বলতো, আল্লাহ যেমন এক, তেমন আমাদের শেষ নবীও একজন, তার মতো অন্য কেউ হতে পারে না। সাদকে সতর্ক করে দিত ওদের এই কথাবার্তা অন্য কাউকে না বলতে। কিন্তু ইমামা জানতো ওর এই চেষ্টা বৃথা। কারণ সাদকে ছোট থেকেই জামায়াতের সমাবেশে নিয়ে যাওয়া হতো এবং বাচ্চাটা তাতে প্রভাবিত হচ্ছিল। আগে ভাবতো মেডিকেলে পড়াশোনা শেষ করে সাদকে নিয়ে পরিবার থেকে আলাদা হয়ে যাবে। জানতো এই কাজ কঠিন। বাড়ি থেকে পালানোর সময় সাদকে নিজের সঙ্গে নিয়ে আসার কথা ভেবেছিল, কিন্তু তা সম্ভব ছিল না। সাদকে আনতে গিয়ে নিজে ধরা পড়ে যেত, তাই রেখে আসে। কিন্তু এখন ডক্টর সিফতে আলীর কাছে আসার পর সাদকে বারবার মনে পড়ে, যদি কোনোভাবে নিয়ে আসতে পারতো তাহলে সাদও সেই চোরাবালি থেকে মুক্তি পেত। কিন্তু সমস্ত ভাবনা চিন্তার পরও পরিবারের প্রতি ওর ভালোবাসা কমেনি। জালালের প্রতিও অনুভূতি আগের মতোই ছিল। তাদের কারোর কথা মনে পড়লে সারা রাত কেঁদে কাটাতো। প্রথম দিকে আলাদা রুমে থাকতো ও, তাই শুরুর দিকে কেউ এ ব্যাপারে জানতে পারেনি। কিন্তু এক রাতে হঠাৎ মরিয়ম কিছু বই নিয়ে ওর রুমে আসে। ভাবেনি রাতের এই প্রহরে ইমামা জেগে আছে, তাই ডাক দেয়নি। কিন্তু ইমামা শুধু জেগেছিল না, বরং কাঁদছিল। রুমের লাইট অফ করে বিছানায় কম্বল মুড়িয়ে। হঠাৎ দরজা খোলার শব্দে মুখ হঠাৎ দরজা খোলার শব্দে মুখ কম্বল দিয়ে ঢেকে নেয়। জানে না মরিয়ম কিভাবে ওর জেগে থাকার টের পেয়ে যায়। ইমামা জেগে আছো? মরিয়ম ডাক দেয়। ইমামা নড়ে না, তবুও মরিয়ম কাছে এসে কম্বল সরিয়ে ফেলে। আমার আল্লাহ, তুমি কাঁদছো, তাও এই সময়ে? বিছানায় ওর পাশে দুশ্চিন্তা নিয়ে বসলো। ইমামার চোখ বাজেভাবে ফুলে আছে, চেহারা কান্নায় ভেজা। কিন্তু ওর সবচেয়ে বড় আফসোস ছিল ধরা পড়ে যাওয়া। এজন্য রাতে তোমার ঘুম আসে না, কারণ তুমি কাঁদতে থাকো। সকালে বলো রাতে ঘুমাতে একটু সমস্যা হয়েছে, তাই চোখ ফোলা। ব্যাস, আজ থেকে তুমি আর এখানে ঘুমাবে না। চলো আমার রুমে। মরিয়ম ওকে বিছানা থেকে টেনে তোলে। ইমামা কিছু বলতে পারলো না, ভীষণ লজ্জায় পড়ে যায়। এরপর থেকে মরিয়মের রুমেই ঘুমাতো। রাতভর কাদার সেই ধারাবাহিকতা শেষ হলেও ঘুমের উপর নিয়ন্ত্রণ ছিল না। ঘুম খুব দেরি করে চোখে ধরা দিত। মরিয়ম না থাকলে তার রুমের মেডিকেলের বইয়ের দিকে তাকিয়ে ওর মন বিষাদে ভরে উঠত। সবকিছু অনেক পেছনে রয়ে গেছে। সকালে মরিয়ম আর ডক্টর শিফটে চলে গেলে সারাদিন আন্টির সঙ্গে কাটাতো বা তার আশেপাশেই থাকার চেষ্টা করত।
তিনিও ওকে একা থাকতে দিতেন না, কিন্তু তার সাথে থেকেও না জানি কোন কোন চিন্তায় ডুবে থাকতো ও। সালারের সঙ্গে আর যোগাযোগের চেষ্টা করেনি, জানতো এতে কোনো ফায়দা নেই, বরং যোগাযোগের ফলাফল আর নিজের মানসিক যন্ত্রণা বাড়ানো ছাড়া কিছু আসবে না। ডক্টর সিফতে আলীর বাড়িতে আসার 3 মাস হয়ে যায় ইমামার। এক রাতে তিনি ওকে ডেকে পাঠান। আপনার বাড়ি ছাড়ার কিছুদিন পেরিয়ে গেলেও আপনার পরিবার এখনো খোঁজ বন্ধ করেনি, তবে কয়েক মাস আগের গতি কমে এসেছে। তাই আমি জানতে চাই, এখন আপনি পরবর্তীতে কি করতে চান? আমি আপনাকে বলেছিলাম আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই। তিনি ওর কথায় কিছুক্ষণ চুপ থাকেন। ইমামা, বিয়ে নিয়ে কিছু ভেবেছেন? ইমামা তার কাছে এই প্রশ্ন আশা করেনি। বিয়ে মানে? ও তোতলায়। আপনি যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, এমন অবস্থায় সবচেয়ে ভালো পথ হতো বিয়ে করে নেওয়া। ভালো একটা পরিবারে বিয়ে হয়ে গেলে এখন যে নিরাপত্তাহীনতায় ভুগছেন তা আর থাকবে না। আমি কিছু ভালো ছেলে এবং ফ্যামিলিকে চিনি। আমি চাই তাদের কাউকে আপনি বিয়ে করুন। ও ফ্যাকাশে চেহারা নিয়ে তাকিয়েছিল। এখানে আসার আগে নিজের জন্য এই পথই বেছে নিয়েছিল। এই সমাধানের কথা ভেবে সালারকে বিয়ে করার বোকামি করেছে। তখন যদি বিয়ে না করত, তাহলে এখন বিনা দ্বিধায় ডক্টর সিফতে আলীর কথা মেনে নিত। জানে এই পরিস্থিতিতে একটা ভালো পরিবারে বিয়ে ওকে ওকে কত এবং কি পরিমাণ ঝামেলা থেকে বাঁচাতে পারবে। আজ পর্যন্ত কখনো স্বনির্ভর জীবন কাটায়নি ও। সবকিছুর জন্য পরিবারের উপর নির্ভর ছিল। এটা ভাবতেও ভয় পায়, নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচতে হবে। তার উপর সালারের সঙ্গে বিয়ে ওর গলার এমন কাটা ছিল যা ফেলতেও পারছিল না, গিলতেও পারছিল না। না, আমি বিয়ে করতে চাই না। কেন? উত্তর ছিল, কিন্তু বলার সাহস না। এটা জানলে হয়তো ডক্টর সিফতে আলী ওকে মিথ্যুক ভাববে, যে এতদিন ধোঁকা দিয়ে তার বাড়িতে থাকছে। না হলে ভাববে সালারকে বিয়ে করার জন্যই বাড়ি ছেড়েছে ও। বাকি সব মিথ্যে। যদি সত্য জানার পর তিনি সাহায্য করতে অস্বীকার জানায় বা বাড়িতে ফিরে যেতে বলে, ওর বাবা মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, তখন 3 মাস ধরে তার কাছে আছে। তিনি কত ভালো জানে, কিন্তু ও এত ভীত আর সতর্ক ছিল যে কোনো ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত ছিল না। আমি পড়াশোনা শেষ করতে চাই, যাতে কারোর বোঝা না হই, কারোর উপরই না। বিয়ের পর যদি আমাকে কোনো ঝামেলার মুখোমুখি হতে হয়, তখন আমি কি করব? তখন পড়ালেখা করাও সম্ভব হবে না। অনেকক্ষণ চুপ থাকার পর সিদ্ধান্তে পৌঁছে বলল ও, ইমামা, আমি সবসময় আপনার সাহায্যের জন্য আছি। বিয়ে হওয়া মানে এই না আপনি বিয়ে হওয়া মানে এই না আমার বাড়ি থেকে আপনার সম্পর্ক শেষ, অথবা আমি আপনার দায় থেকে রেহাই চাইছি। আপনি আমার জন্য আমার চতুর্থ মেয়ে। ইমামার চোখে পানি চলে আসে। আমি আপনাকে চাপ দিচ্ছি না, আপনি যা চাইবেন সেটাই হবে। এটা শুধু আমার পরামর্শ ছিল। ডক্টর সিফতে আলী বললেন, কয়েক বছর যেতে দিন, এরপর বিয়ে করে নিব যেখানে আপনি বলবেন। ইমামা বলল, কিন্তু এখনই না। আগে আমাকে সালার সিকান্দারের কাছ থেকে মুক্ত হতে হবে। তালাক নেওয়ার কোনো পথ খুঁজতে হবে। তার সাথে কথা বলতে বলতে ভাবেও, কোন শহরে পড়তে চান আপনি? ডক্টর সিপ্ত আর চাপ দিলেন না। যে কোনো শহরে, আমার কোনো পছন্দ নেই, ও বলে। ইমামা বাড়ি থেকে আসার সময় নিজের সব ডকুমেন্ট, কাছে থাকা গয়না এবং কিছু টাকা নিয়ে এসেছিল। সেদিনের কথোপকথনের কয়েকদিন পর ডক্টর সিফতে আলী ডেকে মুলতানে অ্যাডমিশনের সিদ্ধান্ত জানিয়ে ডকুমেন্ট চায়। ব্যাগ নিয়ে আসে তার কাছেও। ডকুমেন্টের একটা খাম বের করে তাকে দেয়। এরপর গয়নার আরেকটা খাম বের করে টেবিলের উপর রাখে। আমি এই গয়নাগুলো বাড়ি থেকে নিয়ে এসেছি। খুব বেশি না, তবে এগুলো বিক্রি করে কিছুদিন সহজে পড়ালেখার খরচ চালাতে পারবো। গয়না বিক্রির প্রয়োজন নেই, এগুলো আপনার বিয়েতে কাজে আসবে। যতদূর লেখাপড়ার খরচের কথা রইল, তাহলে আপনার জানা উচিত আপনি এখন আমার দায়িত্বে। এই বিষয়ে আপনার চিন্তা করতে হবে না। তিনি কথা বলতে বলতে চমকে গেলেন। তার চোখ টেবিলের উপর রাখা খোলা ব্যাগের দিকে। ইমামা তার দৃষ্টি অনুসরণ করে। ব্যাগে থাকা ছোট পিস্তলের দিকে তাকিয়ে আছেন তিনি। ও কিছুটা লজ্জা পেয়ে ওটা বের করে টেবিলের উপর রাখে।
এটা আমার পিস্তল, বাড়ি থেকে নিয়ে এসেছি। আপনাকে বলেছিলাম সালারের সাহায্য নিতে হয়েছে, আর ও ভালো ছেলে না। ডক্টর সিফতে আলী পিস্তলটা তুলে দেখতে লাগলেন। চালাতে পারেন আপনি? ইমামা করুণ হাসি দিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ে। কলেজে এনসিসি ট্রেনিং হয়েছিল একবার। আমার ভাই ওয়াসিম রাইফেল শুটিং ক্লাবে যেত, আমাকেও মাঝে মধ্যে নিত। বাবার কাছে জেদ ধরে কিনিয়েছিলাম। এটা গোল্ড প্লেটেড। আপনার কাছে এর লাইসেন্স আছে? আছে, তবে সঙ্গে নিয়ে আসিনি। তাহলে এটা এখানে থাকুক, মুলতান নেওয়ার দরকার নেই, গয়না লকারে রাখিয়ে দিচ্ছি। ইমামা মাথা নেড়ে সায় জানায়। এখন হচ্ছে আবারও সিন চেঞ্জ হচ্ছে। হুম, কয়েক মাস লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সরি কয়েক মাস লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য ইমামাকে মুলতান যেতে হয়। কয়েক মাস পর লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য ইমামাকে মুলতান যেতে হয়। এক শহর থেকে দ্বিতীয় শহর, দ্বিতীয় শহর থেকে তৃতীয় শহর, এমন এক শহর যেখানের ব্যাপারে কখনো কল্পনায়ও ভাবেনি। কিন্তু কল্পনায় তো আরো অনেক কিছুই ভাবেনি। কখনো কি ভেবেছিল 20 বছর বয়সে আবার বিএসসিতে ভর্তি হবে, যেই বয়সে মেয়েরা বিএসসি শেষ করে ফেলে? কখনো কি ভেবেছিল স্বেচ্ছায় মেডিকেল কলেজ ছেড়ে দেবে? কখনো কি ভেবেছিল বাবা মায়ের এত আঘাত ও লজ্জার কারণ হবে? কখনো কি ভেবেছিল আশজাদের পরিবর্তে অন্য কাউকে ভালোবাসবে, তাকে বিয়ের জন্য পাগলের মতো চেষ্টা করবে? কখনো কি ভেবেছিল সব চেষ্টা ব্যর্থ হবার ফলে সালার সিকান্দারের মতো ছেলেকে স্বেচ্ছায় বিয়ে করবে? কখনো কি এটাই বা ভাবতে পেরেছিল যে নিজের বাড়ি থেকে বের হয়ে ডক্টর সিফতে আলীর পরিবারের মতো একটা পরিবার পাবে? বাইরের জগতে চলাফেরায় অভ্যস্ত ছিল না ও, বাইরের জগতে চলতেও হয়নি ওকে। নিজের বাড়ি থেকে বের হওয়ার সময় আল্লাহর কাছে নিজের নিরাপত্তা চেয়েছিল, দোয়া করেছিল যেন পথে পথে ঘুরতে না হয়। ও এত বোর্ড ছিল না যে পুরুষদের সাথে টেক্কা দিয়ে সবখানে চলবে ফিরবে। ভয় পেত যখন ছোট ছোট কাজে নিজের ঘুরতে হবে, সব ধরনের পুরুষ এবং মানুষের মাঝে কিভাবে তা করবে, তাও এমন অবস্থায় যখন পেছনে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলতে কিচ্ছু থাকবে না। ফ্যামিলির ছায়াতলে লাহোরে সে মেডিকেল কলেজে পড়া এবং উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার স্বপ্ন দেখা অন্য কথা ছিল। তখন ওর জন্য আর্থিক সমস্যা ছিল না। হাশিম মুবিনের এত সম্পদ ও প্রভাব ছিল যে শুধু তার নামই ওর কাছে শুধু তার নামই ওর সাথে কারোর আচরণকে সতর্ক এবং নমনীয় করে তোলার জন্য যথেষ্ট ছিল। বাড়ি থেকে বের হওয়ার সময় যে পরিস্থিতির মুখোমুখি হওয়ার ভয় পেয়েছিল, সেসবের মুখোমুখি হতে হয়নি ওর। প্রথমে সালার নিরাপদে লাহোরে রেখে যায়, এরপর ডক্টর সিফতে আলীর কাছে আশ্রয়। নিজের ছোট বড় কোনো কাজের জন্যই ঝক্কি পোহাতে হয়নি। ডকুমেন্টের নাম পরিবর্তন, মুলতানে অ্যাডমিশন, হোটেলে থাকার ব্যবস্থা, লেখাপড়া খরচের দায়িত্ব, সমস্ত নেয়ামতের জন্য আল্লাহর যত শুকরিয়া আদায় করুক তা কম হয়ে যায়। অন্তত প্রতিকূল কোনো পরিস্থিতিতে টিকে থাকার জন্য দাঁড়ে দাঁড়ে ধাক্কা খেতে হয়নি। ইমামা মুলতান চলে আসে। এটা ওর জীবনের একটা নতুন অধ্যায়ের সূচনা ছিল, একটা কঠিন ও কষ্টের অধ্যায়। হোস্টেলে থাকতো যা এক অদ্ভুত জীবন। কখনো কখনো ইসলামাবাদে নিজের বাড়ি আর পরিবারের কথা এত মনে পড়তো যে ওর ইচ্ছে করতো ছুটে চলে যেতে। মাঝে মাঝে কারণ ছাড়াই কাঁদতো। ইচ্ছে করতো জালালের সঙ্গে যোগাযোগ করার। বিএসসি করছিল, ওর সাথে সেসব মেয়েরা পড়ছিল যারা এফএসসিতে মেরিট লিস্টে আসতে পারেনি। বিএসসি করার পর আবারও মেডিকেল কলেজে যাওয়ার স্বপ্ন দেখছে। মেডিকেল কলেজ, ডাক্তার হওয়া। অনেকদিন যাবৎ এই শব্দ দুটো ওর হৃদয়ে কাঁটার মতো বিঁধে থাকে। অবাক হয়ে হাতের লেখার দিকে তাকিয়ে ভাবতো, কি লেখা আছে তাতে, যা সবকিছু ধুলোয় মিশিয়ে দিচ্ছে। প্রায় জাভেরিয়ার সঙ্গে কথা বলা পুরনো কথা মনে পড়ে যেত। আমি ডাক্তার হতে না পারলে বাঁচব না, মরে যাব। অবাক হয় ও মরেনি, বেঁচে আছে এভাবে। পাকিস্তানের সবচেয়ে বড় আই স্পেশালিস্ট। সবকিছু স্বপ্নই রয়ে গেছে, যা কাছে ছিল সব দূরে চলে গেছে।
ওর কাছে বাড়ি নেই, ওর কাছে পরিবার নেই, ওর কাছে আসজাত নেই, মেডিকেলের লেখাপড়া নেই, জালালও ছিল না। জীবনের সব আরাম থেকে এক ঝটকায় ছিটকে পড়েছে, তারপরও বেঁচে আছে। কখনো ভাবেনি এমন সাহসী হতে পারবে, কিন্তু হয়ে গেছে। সময় যাওয়ার সাথে সাথে ব্যথা কমতে থাকে, ওর মাঝে সবর আসে। আল্লাহর পরে পৃথিবীতে একমাত্র হয়তো ডক্টর সিফতে আলীর জন্য ধীরে ধীরে নিজেকে সামলাতে শুরু করে ও। মাসের এক উইকেন্ডে লাহোর আসতো। ডক্টর সিফতে আলী ওকে হোস্টেলে ফোন করত, কিছু না কিছু ওর জন্য পাঠিয়ে দিতেন। তার স্ত্রী এবং মেয়েরাও অনেক খেয়াল রাখতো। তাদের কাছে পরিবারের একজন সদস্য হয়ে উঠেছিল ও। যদি এই মানুষগুলো না থাকতো তাহলে আমার কি হতো? বহুবার শুধু এই একটা কথাই ভাবতো। মুলতান থাকাকালীনও সালারের মা- মুলতান থাকাকালীনও সালারকে মাথা থেকে বের করতে পারেনি মামা। লেখাপড়ার ধারাবাহিকতা শুরু করার পর আরেকবার সালারের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিল। এরপরও যদি সালার তালাক দিতে না চায় তাহলে পুরো বিষয়টা ডক্টর সিফতে আলীকে জানানোর সিদ্ধান্ত নেয়। বিএসসি পরীক্ষা শেষ করে লাহোর ফেরার আগে ফোন করে। সালারের দেওয়া ফোন আগেই ব্যবহার করা ছেড়ে দিয়েছিল। 2 বছর পর সালার এখনো সেই পুরনো নাম্বার ব্যবহার করে, নাকি ওকে ফোন দেওয়ার পর যে নতুন নাম্বার নিয়েছিল সেটা ব্যবহার করে জানে না। তাই পিসি থেকে তাই পিসিও থেকে আগে সালারের নতুন নাম্বার ডায়াল করলো, নাম্বার বন্ধ। এরপর ওর কাছে থাকা মোবাইলের নাম্বার ডায়াল করে, সেটাও অব্যবহৃত। এর অর্থ দাঁড়ায় সালার নতুন নাম্বার নিয়েছে, যে নাম্বার ওর কাছে নেই। তাই শেষে বাড়ির নাম্বারে ডায়াল করে। কিছুক্ষণ রিং বাজার পর ফোন হয়। হ্যালো, একজন মহিলা অন্য পাশ থেকে বলল। হ্যালো, আমি সালার সিকান্দারের সঙ্গে কথা বলতে চাই। ও বলে, সালার সাহেবের সাথে? আপনি কে বলছেন? ইমামা টের পায় মহিলার কণ্ঠে কৌতূহল, কণ্ঠটাও কিছুটা পরিচিত। ও কিছু বলার আগেই মহিলা ভীষণ জোশ নিয়ে বলল, ইমামা বিবি? আপনি ইমামা বিবি না? কারেন্ট খেয়ে ফোন রেখে দেয় ও। উনি কে যে শুধু কণ্ঠ শুনেই চিনে ফেলেছে ওকে? এত বছর পর এত দ্রুত, তাও সালারের বাড়িতে। কিছুক্ষণ ওর হাত কাঁপে, পিসিওর ভেতরে রিসিভার হাতে থম মেরে বসে রইল। যাই হোক, ভয় পাওয়ার কিছু নেই। আমি ইসলামাবাদ থেকে এত দূর যে কেউ আমার পর্যন্ত পৌঁছাতে পারবে না। পিসিওর মালিককে আবার কল করতে বলে। এবার প্রথম রিংই কল তোলা হয়, কিন্তু এবার কথা বলছিল একজন পুরুষ। ওটা সালার না। গলা শুনে বোঝেও আমি সালার সিকান্দারের সঙ্গে কথা বলতে চাই। আপনি ইমামা হাসিম? লোকটা কর্কশ কণ্ঠে বলল। এবার ইমামা চমকায় না। জি। অন্য পাশে নীরবতা নেমে আসে। আপনি তার সঙ্গে আমাকে কথা বলিয়ে দিন। এটা সম্ভব না, অন্য পাশ থেকে বলা হয়। কেন? সালার বেঁচে নেই। কি? ও মারা গেছে? হ্যাঁ। কবে? আপনার সঙ্গে তার শেষ কথা কবে হয়েছে? লোকটা উত্তর না দিয়ে জিজ্ঞেস করে। কয়েক বছর আগে, প্রায় 2.5 বছর আগে। 1 বছর আগেও মারা গেছে। আপনি? ইমামা আর কিছু শোনার আগে ফোন রেখে দেয়। কিছু বলা বা শোনার দরকার নেই। ও মুক্ত হয়ে গেছে। জানে একজন মানুষ হিসেবে কারোর মারা যাওয়ার খবরে আফসোস করা উচিত, কিন্তু ওর আফসোস হচ্ছিল না। যদি সালার ওকে তখন ওভাবে তালাক দিতে অস্বীকার না করত তাহলে অবশ্যই এই খবরে কষ্ট পেত ও। কিন্তু এই মুহূর্তে 2.5 বছর পর অবশেষে হালকা ও স্বস্তি অনুভব করে। মাথার উপর ঝুলতে থাকা তলোয়ার সরে যায়। ডক্টর সিফতে আলীকে কিছু বলার প্রয়োজন নেই। স্বাধীনতা হয়ে গেছে ওর। হোস্টেলের শেষ দিন ছিল ওটা। সেই রাতে নামাজ পড়ে সালারের মাগফিরাতের জন্য দোয়া করে। মারা যাওয়ার কারণে সবকিছু মাফ করে দেয় ও। সেই সাথে নিজের জন্য আনন্দিত ছিল। এই লেখাটা থেকে আসলে কি শিক্ষা পাওয়া যায় জানেন?
জীবনে এমন কোনো কিছু করা উচিত না যাতে মানুষ আপনার মৃত্যুতেও খুশি হয়। হুম, এখন হচ্ছে আবার সিন চেঞ্জ হচ্ছে। ইমামার সঙ্গে যে কথা বলেছে সে সালারের বাড়ির কাজের মহিলা। ইমামার কণ্ঠ শুনেই চিনে ফেলেছিল। ইমামা ফোন কেটে দেওয়ার পর নাসিরা অস্থির হয়ে সিকান্দার ওসমানের কাছে আসে। এটা কাকতালীয় যে সেই দিন শারীরিক অসুস্থতার কারণে তিনি বাড়িতেই ছিলেন। কিছুক্ষণ আগে একটা মেয়ে ফোন করেছে, সালার সাহেবের সঙ্গে কথা বলতে চাইছিল। কথা বলিয়ে দিতে সিকান্দার ওসমান উদাসীন ভঙ্গিতে বললেন, এটা আরেকটা কাকতালীয় বিষয়। সালারও তখন পাকিস্তানে নিজের বাড়িতেই ছিল। কাজের মহিলা কিছুটা কুণ্ঠাবোধ করে। সাহেবজি, ওটা ইমামা বিবি। সিকান্দার ওসমানের হাত থেকে চায়ের কাপ পড়তে পড়তে বাঁচে। স্তব্ধ হয়ে বলে ওঠেন, ইমামা হাসিম? হাসিমের মেয়ে? কাজের মহিলা মাথা নাড়ে। সিকান্দার ওসমানের মাথা ঘুরতে লাগলো। সালার সবাইকে বোকা বানাচ্ছে। এখনো ইমামার সাথে যোগাযোগ আছে? জানে মেয়েটা কোথায়? তাহলে নিশ্চয়ই দেখাও করে। তিনি ভাবলেন, ও তোমাকে নাম বলেছে? চায়ের কাপ একপাশে রেখে বললেন, না, আমি কণ্ঠ চিনে ফেলেছি। যখন নাম বলেছি তখন ফোন রেখে দিয়েছে। কাজের মহিলা বলল, কিন্তু আমার বিশ্বাস ওটা তার কণ্ঠ। আমার ভুল হচ্ছে না। আর কিছু বলার আগে ফোন আবারও বেজে উঠল। এবার সিকান্দার ওসমান ড্রয়িং রুমের ফোন এক্সটেনশনের দিকে এগিয়ে গিয়ে রিসিভার তোলেন। অপর পাশে থাকা মেয়েটা আবারও সালারের কথা জিজ্ঞেস করেছে। তারা জিজ্ঞাসায় স্বীকার করে নেয় ও ইমামা হাসিম। জানেন না, কিন্তু কেন তার মনে হলো সালার মরে গেছে বলে দিতে, যাতে ইমামা আর কখনো ফোন না করে। কথা বলতে গিয়ে বুঝে যায় এত কথা বলতে গিয়ে বুঝে যায় অনেকদিন ধরে সালারের সাথে ইমামার যোগাযোগ নেই। সুতরাং এই কথার সত্যতা প্রমাণের কোনো উপায় নেই। এই যোগাযোগ আর কখনো বহাল না হলে তাদের প্রাণ বেঁচে যাবে। তিনি এখনো সেই বছরটা মাথা থেকে বের করতে পারেননি যখন ইমামার নিখোঁজ হওয়ার পর হাসিম মুবিন সালারকে সন্দেহ করে তার জন্য সব ধরনের ঝামেলা দাঁড় করিয়েছিল। অনেক সরকারি অফিসে আগে যেখানে তার ফাইল খুব সহজে বের হয়ে যেত, তা মাসের পর মাস আটকে যায়। তার কাছে বাড়িতে হুমকির কল আর চিঠি আসে। হাসিম মুবিন হাসিম মুবিনের মেয়েকে ফিরিয়ে আনতে অনেকেই তাকে পরোক্ষভাবে চাপ দেয়। একটা লম্বা সময় নজরদারিতে রাখা হয় সালারকে। এই প্রক্রিয়া শুধু পাকিস্তানে না, বাইরেও অব্যাহত ছিল। কিন্তু কোনোভাবে ওদের যোগাযোগের প্রমাণ বা আলামত না পাওয়ার কারণে ধীরে ধীরে এই উত্তাপ কমে আসে। বহু চেষ্টা সত্ত্বেও হাসিম মুবিনের সঙ্গে তার সম্পর্ক ঠিক হয়নি। নিরাপত্তাহীনতার ভয় কেটে যায়। 2.5 বছর পর ইমামা এখন আবার সালারের সঙ্গে যোগাযোগ করতে চাইছে। তিনি কোনোভাবেই সেই পরিস্থিতির মুখোমুখি না নিজে হতে চান, না ছেলেকে করাতে চান। তিনিও হাসিম মুবিনের টক্করের মানুষ না হলে এতদিনে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত। বিশেষ করে বিগত 1 বছরে, বিশেষ করে শুরুর কয়েক মাসে। ইমামাকে তালাকনামার একটা কপিও পাঠাতে চেয়েছিলেন, যা সালারের জন্য তৈরি করে রেখেছিলেন। এটা জায়েজ কিনা তার মাথা ব্যথা ছিল না। শুধু ইমামাকে এটুকু বুঝিয়ে দিতে চেয়েছেন, সালার বা সালারের পরিবারের সঙ্গে কখনো ওর কোনো সম্পর্ক হওয়া সম্ভব না, হবেও না। কিছু থেকে থাকলেও তা সালারের মরে যাওয়া এবং তৈরি করে রাখা তালাকনামার সাথেই শেষ হয়ে গেছে। কিন্তু এটা আরেকটা অদ্ভুত বিষয় ছিল, ইমামা তার পুরো কথা না শুনেই কল কেটে দিয়েছিল। ফোন ট্রেস আউট করলে জানা যায় তা মুলতানের এক পিসিওর। সালার 1 সপ্তাহ পর আমেরিকা ফিরে যাবে। সালার 1 সপ্তাহ পর আমেরিকা ফিরে যাবে। সেই 1 সপ্তাহ তিনি ওর উপর কড়া নজর রাখেন। বাড়ির সব কাজের লোককে বলে রাখে, যে কোনো ধরনের ফোন আসুক কোনোভাবে সালারকে যাতে না দেওয়া হয়। ফোন পুরুষের হোক বা নারীর, যতক্ষণ অবধি তিনি নিশ্চিত না হন ফোন কে করেছে।
নাসেরাকে শক্তভাবে না করে দেয় ইমামার কলের ব্যাপারে সালারাকে জানাতে। 1 সপ্তাহ পর সালারা আমেরিকা চলে গেলে স্বস্তির শ্বাস ফেলে। মাথার উপর আসা বিপদ আবার কেটে গেছে। সালারা চলে যাওয়ার কয়েক সপ্তাহ পর তার কাছে একটা খাম আসে। ইমামা লাহোর পৌঁছানোর পর সালারের দেয়া মোবাইল বিক্রি করে দেয়। ওটা ফেরত পাঠানো সম্ভব না। সালারা মারা যাওয়ার এমন কোনো সম্ভাবনাও বাকি থাকেনি। কখনো সামনাসামনি দেখা হলে সালারা মারা যাওয়ায় এমন কোনো সম্ভাবনাও বাকি থাকেনি কখনো সামনাসামনি দেখা হলে ফিরিয়ে দেবে। মোবাইল বিক্রির টাকার সঙ্গে নিজের কিছু টাকা যোগ করে সেই পরিমাণ টাকা, যা 2.5 থেকে 3 বছর আগে সালার মোবাইল বিল দিয়েছিল ওর, আরও কিছু খরচ যা বাড়িতে বন্দি থাকা অবস্থায় এবং লাহোর আসা পর্যন্ত সালার ওর পেছনে খরচ করেছিল। সিকান্দার ওসমানের নামে একটা সংক্ষিপ্ত নোট এবং ট্রাভেলস চেক পাঠিয়ে দেয়। ওর মাথা থেকে ঋণের বোঝা হালকা হয়ে যায়। টাকা আর সাথে থাকা নোট পেয়ে সিকান্দার ওসমানও নিশ্চিন্ত হয়ে যায়। ইমামা আর যোগাযোগ করবে না এবং তার কথা সত্যিই বিশ্বাস করেছে। মুলতান থেকে বিএসসি করার পর ইমামা লাহোর চলে আসে। বাড়ি ছাড়ার 3 বছর পেরিয়ে গেছে। ওর ধারণা ছিল এখন আর ওকে তেমনভাবে খোঁজা হবে না, যেমন শুরুর দিকে হয়েছিল। এখন খুঁজলেও শুধু মেডিকেল কলেজের উপর নজর রাখা হবে। ওর আন্দাজ সঠিক প্রমাণিত হয়। তাই পাঞ্জাব ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে এমএসসির জন্য অ্যাডমিশন নেয়। এত সময় কেটে যাওয়ার পরও ভীষণ সতর্ক থাকতো। এটা লাহোর, এখানে যে কোনো সময় যে কেউ ওকে চিনে ফেলতে পারে। মুলতানে শুধু চাদর জড়িয়ে কলেজে গেলেও লাহোরে সে নেকাব পরা শুরু করে দেয়। লাহোর ফিরে ইমামা ডক্টর সিফতে আলীর পরিবর্তে সাইদা আম্মার সঙ্গে থাকতে শুরু করে। মুলতান যাওয়ার আগে ডক্টর সিফতে আলী সাইদা আম্মার সঙ্গে ওকে প্রথম পরিচয় করিয়ে দিয়েছিল। আম্মার অনেক আত্মীয় স্বজন মুলতানে থাকে, তাই ইমামার ব্যাপারে জানিয়ে রাখেন, যাতে মুলতানে থাকাকালীন যে কোনো প্রয়োজন বা জরুরি পরিস্থিতিতে ইমামা তাদের সাহায্য নিতে পারে। সাইদা আম্মা 65 থেকে 70 বছর বয়সী, অনেক কথা বলা একজন অ্যাক্টিভ মহিলা। লাহোরে একটা পুরনো বাড়িতে একা থাকেন। তার স্বামী মারা গেছে। 2 ছেলে পড়াশোনা শেষ করে বাহিরেই সেটেলড হয়েছেন। দুইজনই বিবাহিত। তাদের বহু পীড়াপিড়ি সত্ত্বেও আম্মা দেশের বাইরে যেতে রাজি না। ছেলেরা প্রতি বছর কিছু সময় পাকিস্তান ছুটি কাটানোর জন্য আসে। ডক্টর সিফতে আলী তার নিকটাত্মীয় চাচাতো ভাই হয়। ডক্টর সিফতে আলী আগেই সাইদা আম্মাকে ইমামার ব্যাপারে জানিয়ে রেখেছিলেন। তাই যখন ডক্টর সিফতে আলীর সঙ্গে তার বাড়িতে যায়ও আম্মা খুব উষ্ণতা নিয়ে পরিচিত হন। মুলতানে থাকা তার সব আত্মীয় স্বজনদের বিবরণ ওর মাথায় ঢুকিয়ে দেন। তবুও সেসব যথেষ্ট মনে না করে নিজে গিয়ে হোস্টেল ছেড়ে আসার প্রস্তাব রাখেন। কিন্তু ডক্টর সিফতে আলী বিনয়ের সাথে মানা করে দেন। না আপা, আপনার কষ্ট হবে। তার বহু পীড়াপিড়ির পরও মানেননি ডক্টর সিফতে আলী। ভালো হতো যদি ওকে আমার ভাইদের কারোর বাড়িতে রাখতেন। বাচ্চাটা বাড়ির মতো আরাম আর পরিবেশে থাকতো। হঠাৎ করে হোস্টেল নিয়ে তার আপত্তি জাগে। হোস্টেল জীবনের ঝুট ঝামেলার কথা বলতে শুরু করে। কিন্তু ডক্টর সিফতে আলী বা ও কারোর বাড়িতে থাকার পক্ষে ছিল না। হোস্টেলই ভালো অপশন। সাইদা আম্মার সঙ্গে ইমামার পরবর্তী সাক্ষাৎ হয় মুলতান যাওয়ার কয়েক মাস পর। একদিন হঠাৎ করে খবর আসে একজন মহিলা ওর সঙ্গে দেখা করতে এসেছে। কিছুক্ষণের জন্য আতঙ্কিত হয়ে পড়েও। এখানে এভাবে হুট করে কে দেখা করতে আসবে, তাও একজন মহিলা। সাইদা আম্মাকে দেখে আরো অবাক হয়। তিনি ওর সাথে আগের মতো উষ্ণতা নিয়েই দেখা করেন, যেভাবে লাহোর করেছিলেন। প্রায় 2 সপ্তাহ মুলতান থাকলেন। এই 2 সপ্তাহে দফায় দফায় দেখা করতে আসেন। একবার হোস্টেল থেকে তার ভাইয়ের বাড়িও নিয়ে যায় ওকে। তারপর থেকে এটা রুটিনে পরিণত হয়। ওর সাথে দেখা করার জন্য তিনি কয়েক মাস পর পর মুলতান আসতেন। ইমামাও যখন লাহোর যেত তখন তার সাথে দেখা করত। ছুটি লম্বা হলে তার বাড়িতে রাখার জন্য পীড়াপিড়ি করতেন, যার ফলে কয়েকবার তার বাড়িতে থাকা হয়।
লাল ইটের তৈরি পুরনো বাড়িটা ওর ভালো লাগতে থাকে, অথবা হতে পারে একাকিত্বের অনুভূতি তার সঙ্গে ভাগাভাগি করে নিতে পেরেছিল। তিনিও একা ছিলেন, যদিও তার একাকিত্বের মানুষের সাথে মেলামেশার কারণে যদিও তার একাকিত্ব মানুষের সাথে মেলামেশার কারণে কম ছিল, তারপরও তার অনুভূতি বুঝতে পারত ও। লাহোর শিফট হওয়ার আগে যখন জানতে পারে এমএসসি লাহোর থেকে করবে, তখন ওকে নিজের সঙ্গে রাখতে জোরাজুরি শুরু করে দেন। সেই সময় ডক্টর সিফতে আলীর বড় মেয়েও বাচ্চাসহ কিছুদিনের জন্য থাকতে আসে। তার স্বামীর পিএইচডির জন্য তার স্বামী পিএইচডির জন্য হ্যাঁ, পিএইচডি লেখা, সরি সরি তার স্বামী পিএইচডির জন্য বাইরে যাচ্ছিল। বড় মেয়ের জামাই ডক্টর সিফতে আলীর ভাতিজা ছিল, তাই যাওয়ার আগে স্ত্রী সন্তানকে এই বাড়িতে রেখে যায়। ডক্টর সিফতে আলীর বাড়িতে জায়গার কমতি ছিল না, কিন্তু ইমামা সেই বাড়িতে আর থাকতে চাইছিল না। যত দ্রুত সম্ভব নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল। তার অনুগ্রহের বোঝা আগে থেকেই ভারী হয়ে আছে। বাকি পড়াশোনাটা তার কাছে থেকে শেষ করতে চায়নি, কারণ এতে চাকরির পরেও তিনি কোথাও যেতে দেবেন না ওকে। কিন্তু এর আগে আলাদা থাকার ইচ্ছে জাগলে মানানো সহজ হবে। সাইদা আম্মার বাড়িটা থাকার জন্য ওর কাছে উপযুক্ত মনে হয়। চাকরি হয়ে গেলে তাকে জোর করে হলেও কিছু দিতে পারবে। ডক্টর সিফতে আলীর ক্ষেত্রে যা কখনো সম্ভব না। ইমামার সিদ্ধান্ত ডক্টর সিফতে আলীর জন্য ধাক্কা ছিল। কেন আম্মা, আমার বাড়িতে কেন থাকবেন না? তিনি নারাজ হয়ে জিজ্ঞেস করেন। সাইদা আপার সঙ্গে কেন থাকতে চাইছেন? তিনি খুব জোরাজুরি করছেন। আমি তাকে বুঝিয়ে বলবো। এটা আবার সিফতে আলী বলেছেন যে আমি তাকে বুঝিয়ে বলবো। আমি নিজেও তার সঙ্গে থাকতে চাই, তার একাকিত্ব দূর হবে। এটা কোনো কারণ না, আপনি তার কাছে যেতে পারেন, কিন্তু থাকার জন্য না। প্লিজ আমাকে অনুমতি দিন, আমি ওখানে বেশি ভালো থাকবো। নিজের পায়ে দাঁড়াতে চাই ধীরে ধীরে। ডক্টর সিফতে আলী অবাক হয়ে তাকালেন। নিজের পায়ে দাঁড়ানো মানে? কিছুক্ষণ চুপ থেকে বলল ও, আমি সারা জীবনের জন্য আপনার বোঝা হয়ে থাকতে চাই না। অনেক বছর ধরে নির্ভর হয়ে বসে আছি, কিন্তু সারা জীবন তো এভাবে কাটানো যায় না। থেমে যায়। বুঝলো শেষ বাক্য ডক্টর সিফতে আলীকে আঘাত করেছে। অনুতপ্ত হয়। আমি কখনো আপনাকে বোঝা ভাবিনি আমনা, কখনো না। মেয়েরা বাবার জন্য বোঝা হয় না। আপনি আমার আপনি আমার কাছে মেয়ের মতো। তাহলে এই কথা আমি কষ্ট পেলাম। জানি আব্বু, কিন্তু নিজের অনুভূতির কথা বলছি। অন্যের উপর নির্ভর থাকা অনেক কষ্টের বিষয়। সাইদা আম্মার সাথে থাকলে আমি মানসিকভাবে নিশ্চিন্ত হব। তাকে টাকা দেব। আপনাকে দিতে চাওয়া অসম্ভব। আমি যদি আরো 10 জীবন পাই, তবু আপনার ঋণ পরিশোধ করতে পারবো না। কিন্তু এখন আর না। জীবনযাপনের পথ শিখতে হবে। আমাকে শিখতে দিন। ডক্টর সিফতে আলী এরপর আর ওকে নিজের বাড়িতে থাকতে জোর করেননি। ইমামা তার এই আচরণেও কৃতজ্ঞ ছিল। সাইদা আম্মার সঙ্গে থাকার অভিজ্ঞতা হোস্টেল বা ডক্টর সিফতে আলীর কাছে থাকার বিপরীত ছিল। তার কাছে থাকতে সে আলাদা খুশি ও স্বাধীনতা অনুভব করে। আম্মা একা থাকতেন। শুধু একজন কাজের মহিলা ছিল, যে দিনের বেলায় কাজ করে সন্ধ্যায় চলে যেত। আম্মা বেশ সোশ্যাল লাইফ কাটাতেন। মহল্লায় তার আনাগোনা প্রচুর। শুধু মহল্লা না, আত্মীয় স্বজনদের বাড়িতেও প্রায় আসা যাওয়া করতেন। মহল্লায় শুরুতে ইমামাকে ভাইজি হিসাবে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। কয়েক বছরে সেই পরিচয় মেয়েতে পরিণত হয়। পুরনো মানুষরা আগের পরিচয় জানলেও নতুনরাকে তার মেয়েই জানতো। তার ছেলেরাও ইমামার সাথে পরিচিত ছিল। সাইদা আম্মার সঙ্গে ফোনে কথা বলার সময় ওর খোঁজ খবর নিত। তাদের স্ত্রী এবং বাচ্চারাও কথা বলতো। আম্মার ছেলেরা আম্মার ছেলেরা প্রতি বছর পাকিস্তান এলে তাদের থাকাকালীনও কখনো অনুভব করেনি পাকিস্তান এলে তাদের থাকাকালীনও কখনো অনুভব করেনি এই পরিবারের অংশ না ও। মাঝে মধ্যে ওর সত্যিই মনে হতো সাইদা আম্মার মেয়ে এবং তার ছেলেদের বোন ও তাদের দুইজনের বাচ্চারা ওকে ফুপু ডাকতো। পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে এমএসসি শেষ করার পর ডক্টর সিফতে আলীর মাধ্যমে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি শুরু করে।
চাকরি দুর্দান্ত ছিল এবং প্রথমবার আর্থিকভাবে নিজেকে স্বাধীন মনে করতে পারে। এটা তেমন জীবন ছিল না যা বাবা মায়ের বাড়িতে কাটিয়ে এসেছে, বা তেমন জীবনও না যার স্বপ্ন দেখত। কিন্তু তেমনটাও ছিল না যেমনটা ভেবে বাড়ি ছাড়ার সময় ভয়ে কাঁপছিল। অন্য কারোর ব্যাপারে বলা যায় কিনা জানে না, তবে মোজেজার অপর নাম ছিল ওর জীবন মোজেজার অপর নাম ছিল সালার সিকান্দারের মতো ছেলের সাহায্য পাওয়া, ডক্টর সিফতে আলীর কাছে পৌঁছানো, সাইদা আম্মার পরিবার পড়াশোনা শেষ করতে পারা, এখন আবার চাকরি। শুধু জালালের অভাব কষ্ট দেয়। যদি তাকে পেয়ে যেত তাহলে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে করত। 8 বছর ওর মাঝে অনেক পরিবর্তন আসে। বাড়ির থেকে বের হওয়ার সময়ই জানতো পৃথিবীতে এখন আর ওর আহ্লাদ ওঠানোর কেউ নেই। কারোর কাছ থেকে কোনো আশা রাখা যাবে না, যাতে সেই আশা পূরণ না হলে কষ্ট পেতে হয়। সময়ের সঙ্গে সঙ্গে কান্নাকাটিও কমে আসে। 20 বছর বয়সে ছোট ছোট বিষয়ে ভয় পাওয়া, চিন্তা করা ইমামা হাশিম ধীরে ধীরে নিজের পুরনো সত্তা হারিয়ে ফেলে। সদ্য আবির্ভূত ইমামা অনেক বেশি আত্মবিশ্বাসী ও শক্তিশালী স্নায়ুর অধিকারী এবং সেই সঙ্গে অত্যন্ত সতর্ক স্বভাবের ছিল। সবকিছুর ক্ষেত্রে নিজের কথাবার্তা থেকে চলাফেরা। ডক্টর সিফতে আলী এবং সাইদা আম্মার পরিবার ওকে অনেক ভালোবাসে এবং ছাড় দিয়েছিল, তবুও সবসময় চেষ্টা করত এমন কোনো কাজ বা আচরণ না করার যাতে তাদের আপত্তি থাকতে পারে বা অপছন্দ করতে পারে। বাবার বাড়িতে ওকে এমনভাবে চলতে হয়নি, কিন্তু সেখান থেকে বেরিয়ে এইসব শিখতে হয়েছিল। সাইদা আম্মা নিখোঁজ হওয়ার সময় ও অফিসে ছিল। বিকেল 4টার দিকে বাড়ি ফিরে দরজায় তালা দেখে। একটা চাবি ওর কাছেও ছিল, কারণ সাইদা আম্মা এভাবে এখানে সেখানে চলে যায়, তাই দুশ্চিন্তা করেনি। কিন্তু যখন মাগরিবের আজান দেয় তখন চিন্তায় পড়ে, কারণ তিনি সন্ধ্যা পর্যন্ত কোথাও থাকেন না। পাশের বাসায় খোঁজ নিয়ে জানতে পারে তাদের ছেলে আম্মাকে সকালবেলা বেল্লালদের বাড়িতে রেখে এসেছিল। আম্মা ওখানে আসা যাওয়া করতেন, ও তাদেরকে চেনে। ওখানে ফোন করে জানতে পারে আম্মা দুপুরবেলায় সেখান থেকে চলে গেছে। সত্যিই দুশ্চিন্তায় পড়ে। পালাক্রমে সেসব জায়গায় খোঁজ নেয় যেখানে তিনি যাওয়া আসা করতেন, কিন্তু কোথাও ছিল না। সবশেষে ডক্টর সিফতে আলীকে জানায়। ততক্ষণে ওর অবস্থা খারাপ। সাইদা আম্মার চলাফেরা নিজের মহল্লা পর্যন্তই, শহর তার জন্য অপরিচিত। কোথাও যাওয়ার হলে পাশের বাসার ছেলে বা ইমামার সঙ্গেই যেত, এটা ভেবেই চিন্তা করছিল। অন্যদিকে সালার অভ্যন্তরীণ শহর বাদে পুরো লাহোর চিনত। অন্যদিকে সালার অভ্যন্তরীণ শহর বাদে পুরো সরি অন্যদিকে সালার অভ্যন্তরীণ শহর বাদে পুরো লাহোর চিনত। অভ্যন্তরীণ শহর সম্পর্কে ন্যূনতম ধারণা থাকলেও সাইদা আম্মার জোড়াতালি দেওয়ার ঠিকানা ছাড়াই কোনো না কোনোভাবে বাড়ি পৌঁছে দিত তাকে। ডক্টর সিফতে আলী রাতে তার একজন পরিচিতর কাছে সাইদা আম্মা আছে বলে খবর জানায়। ওর শরীরে প্রাণ ফেরে। আরো 1 ঘন্টা যাওয়ার পর দরজার কলিং বেল বেজে উঠল। প্রায় দৌড়ে দরজা খুলেও দরজার ফাঁক দিয়ে আম্মার পেছনে একজন সুদর্শন পুরুষ দাঁড়ানো দেখলো, যে দরজা খোলার শব্দে সালাম জানিয়ে খোদা হাফেজ বলে অপর সেই লম্বা মানুষটার সাথে হাঁটতে থাকে, যে অন্যদিকে ঘোরা। মনোযোগ দিল না ও। এক লাফে সাইদা আম্মাকে পেয়ে জড়িয়ে ধরলো। সাইদা আম্মা পরবর্তী কয়েকদিন সেই দুজনের নাম জপতে থাকে, সালার আর ফুরকান। কিন্তু ওর মনে হয়নি এই সালার সেই সালার হতে পারে। মৃত মানুষ ফিরে আসে না। মারা যাওয়ার কথা ছাড়াও সালার সিকান্দারের মতো মানুষ ডক্টর সিফতে আলীর পরিচিত বা সেসব গুণের অধিকারী হতে পারে না, যার স্মৃতিচারণ সাইদা আম্মা সময় অসময়ে করে। কিছুদিন পর যে ব্যক্তিকে সেই দিন আম্মার সঙ্গে সিঁড়িতে দেখেছিল তার সঙ্গে দেখা হয়। ফুরকান তার স্ত্রীকে নিয়ে ওইখানে আসে। ইমামার তাদেরকে পছন্দ হয়। এরপর আরো কয়েকবার এসেছিল। তাদের সঙ্গে ওদের পরিচয় বাড়তে থাকে। ইমামার এখন সিনেমারও চেঞ্জ হচ্ছে। ইমামার চাকরির 2 বছর হয়ে গেছে। জীবন হয়তো এভাবেই কেটে যেত যদি সেদিন এক রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় হসপিটালের বোর্ডে জালালের নাম লেখা না দেখত। জালাল আনসারের নাম ওর পা থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিছুক্ষণ নামটার দিকে তাকিয়ে থেকে সিদ্ধান্ত নেয় এই রাস্তা দিয়ে আর কখনো আসবে না।
জালাল বিবাহিত। বাড়ি থেকে বের হওয়ার সময় বাড়ি থেকে বের হওয়ার সময় সালারের কাছে জেনেছিল তার জীবনে ফেরা যাবে না, কিন্তু এই সিদ্ধান্ত বেশি দিন স্থায়ী হলো না। 2 সপ্তাহ পর ফার্মাসিউটিক্যাল কোম্পানির অফিসে রাবেয়ার সঙ্গে দেখা হয়ে যায় ওর। রাবেয়া কোনো কাজে এসেছিল। কয়েক মুহূর্তের জন্য রাবেয়াকে নিজের সামনে দেখে বুঝতে পারল না কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত। রাবেয়া এই জটিলতা সহজ করে দেয়, খুব উষ্ণভাবে জড়িয়ে ধরে। হঠাৎ কোথায় হারিয়ে গেলে? কলেজ আর হোস্টেলে অনেক দিন পর্যন্ত ঝড় বয়ে গেছে। রাবেয়া ওকে ছেড়ে বলল। ইমামা হাসতে চেষ্টা করলো। ব্যাস, বাড়ি ছেড়ে চলে গেছি। কেন গেছি? কারণ তোমার জানা। ও সংক্ষেপে বলল। হ্যাঁ, আন্দাজ তো ছিল, কিন্তু আমি কারোর সাথে কিছু বলিনি। আমাদেরও কিছু অসুবিধা হয়। আমার জাভেরিয়া আমার জাভেরিয়া জয়নব সবার। পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। আমরা তো নিখোঁজ হওয়ার ব্যাপারে কিছু জানতাম না। কলেজ আর হোস্টেলে তোমাকে নিয়ে অনেক কথা ছড়িয়ে পড়ে। রাবেয়া ওর সামনে চেয়ার টেনে বসে ক্রমাগত বলতে থাকে। তুমি একাই গেছো? কথার ফাঁকে জিজ্ঞেস করলো। হ্যাঁ, ইমামা চায়ের জন্য ইন্টারকমের সুইচ চাপলো। কিন্তু কোথায় ছিলে? কোথাও না, লাহোরেই ছিলাম। নিজের কথা বলো, তুমি জাভেরিয়া কি করেছো? বাকি সবাই? ইমামা প্রসঙ্গ বদলাতে বলল। আমি প্র্যাকটিস করছি লাহোরে। জাভেরিয়া ইসলামাবাদে আছে, বিয়ে হয়েছে এক ডক্টরের সঙ্গে। আমারও বিয়ে হয়ে গেছে ফারুকের সঙ্গে। তোমার তো মনে থাকার কথা, ক্লাস ফেলো ছিল। ইমামা হাসলো, আর জয়নব ওর হৃদয়ে অনিয়ন্ত্রিতভাবে স্পন্দিত হয়। জয়নব ইংল্যান্ডে স্বামীর সঙ্গে রেসিডেন্সি করছে। ওর ভাইয়ের হসপিটালে ফারুক প্র্যাকটিস করে। জালাল আনসারের হসপিটালে। ইমামা নিজেকে আটকাতে পারলো না জিজ্ঞেস করা থেকে। হ্যাঁ, কয়েক বছর আগে স্পেশালাইজেশন করে ফিরেছে দেশে। কিন্তু বেচারার সঙ্গে বড় ট্র্যাজেডি হয়েছে। কয়েক মাস আগে তালাক হলো। যদিও ভালো মানুষ, তারপরও। ইমামা চোখ সরাতে পারল না রাবেয়ার উপর থেকে। তালাক কেন? জানি না। ফারুক জিজ্ঞেস করেছিল, বলেছে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না। স্ত্রীও খুব ভালো ছিল, সেও ডাক্তার। কিন্তু জানি না কেন এই তালাক। আমাদের ভালো আসা যাওয়া ছিল তাদের বাড়িতে। কখনো টের পাইনি দুজনের মাঝে সমস্যা। 3 বছরের একটা ছেলেও আছে। এখন জালালের সঙ্গেই থাকে। স্ত্রী আবার আমেরিকা চলে গেছে। রাবিয়া একশ্বাসে প্রায় সব বলে ফেলতো। তুমি নিজের কথা তো বললে না, নিজের ব্যাপারে বলো। এটা বুঝে গেছি এখানে চাকরি করছো, কিন্তু পড়াশোনা কি শেষ করেছিলে? এটা জিজ্ঞেস করার পরে সে অ্যান্সার করছে, মানে ইমামা অ্যান্সার করছে, এমএসসি করেছি কেমিস্ট্রিতে। আর বিয়ে শাদী? এখনো না। বাবা মায়ের সঙ্গে ঝগড়া শেষ হয়েছে? না, ইমামা মৃদু কণ্ঠে বলল। রাবেয়া আরো কিছুক্ষণ বসে চলে যায়। ইমামা বাকিটা সময় অফিসে ডিস্টার্ব থাকে। জালাল আনসারকে কখনো ভুলতে পারেনি ও। ভুলে যাওয়া সম্ভব হয়নি, শুধু জীবন থেকে আলাদা করে দিয়েছিল। কিন্তু সেদিন বুঝলো যে এটাও ভুল বা নিজের সাথে ছলনা ছাড়া কিচ্ছু না। জালাল আনসারকে জীবন থেকেও আলাদা করতে পারেনি, শুধু তার জীবনে প্রবেশ করে কষ্ট দিতে বা তার বিবাহিত জীবন নষ্ট করতে চায়নি। কিন্তু তার বিবাহিত জীবন আগেই নষ্ট হয়ে গেছে। এবার সে একা। এটা জানার পর মনে পড়ে যায় 8 বছর আগে কিভাবে এই লোকটাকে পাওয়ার জন্য বাচ্চাদের মতো সংগ্রাম করেছিল। তখন তাকে পায়নি, কারণ অনেক দেয়াল, অনেক বাধা ছিল যা টপকাতে পারেনি ও। জালালও সামনে বাড়ায়নি। কিন্তু এখন অনেক সময় পেরিয়ে গেছে, সেসব বাধার কিছুই ওদের মাঝে নেই। ওর এতে কিছু যায় আসে না। জালাল আগে বিয়ে করেছে বা একটা ছেলে আছে। আমার তার কাছে যাওয়া উচিত। হয়তো সে এখনো আমাকে ভাবে। হতে পারে এখন নিজের ভুল উপলব্ধি করছে, ভাবেও। শেষবার ফোনে কথা বলার সময় জালাল যা বলেছিল সব ক্ষমা করে দেয়। জালালের জায়গায় যেই থাকতো সে সে একই কথা বলতো। একটা মেয়ের জন্য কেউ এত ঝুঁকি কেন নেবে? তার উপর জালালের কেরিয়ার, যা সে গড়তে চেয়েছে। তার বাবা মায়েরও স্বপ্ন ছিল যা ভাঙতে পারেনি। আমার মতো সেও বাধ্য ছিল। অনেক অনেক বছর আগে বলা অনেক বছর আগে বলা কথার সেই প্রতিধ্বনি ওকে নতুন সিদ্ধান্ত থেকে নড়াতে পারলো না। আমার তার কাছে যাওয়া উচিত। হতে পারে এই সুযোগ আল্লাহ দিচ্ছে। হতে পারে আমার দোয়া এখন কবুল হয়েছে।
হতে পারে এখন আমার উপর আল্লাহর অনুগ্রহ এসেছে। ও বারবার ভাবছিল, না হলে হঠাৎ রাবেয়া কেন আমার সামনে আসবে? আমি কেন জানবো সে তার স্ত্রীর কাছ থেকে আলাদা হয়ে গেছে? হয়তো আমি এখন তার সামনে গেলে সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলে জালালের মুখোমুখি। আচ্ছা, লেখাটা আবার পড়ি। আমি কেন জানবো সে তার স্ত্রীর কাছ থেকে আলাদা হয়ে গেছে? হয়তো এখন আমি তার সামনে গেলে, তারপরে ডট ডট ডট, তারপরে হচ্ছে সিদ্ধান্ত নিয়ে ফেলে জালালের মুখোমুখি আবার হওয়ার। মানে সে ওই চিন্তা করে যে হয়তো এখন আমি তার সামনে গেলে, এরপরে হচ্ছে একটু থিঙ্কিং, মানে ডট 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 থাকে, তারপরে সে সিদ্ধান্ত নিয়ে ফেলছে জালালের মুখোমুখি আবার হওয়ার। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে হচ্ছে আমার মনে হচ্ছে জালালের মুখোমুখি যখন সে হবে, মুখোমুখি হওয়ার পরে সে সালারের কথা জানতে পারবে। জালাল তাকে সালারের কথা বলবে এবং সে তখন জালালের থেকে সরে যাবে, এমনটা আমার কাছে মনে হইতেছে। তারপরে দেখা যাক সামনে কি হয়, আরো তো কত কাহিনী আছে। যাই হোক, দেখি। এরপর হচ্ছে সিন চেঞ্জ হয়। আমি ডক্টর জালাল আনসারের সঙ্গে দেখা করতে চাই। অনেকক্ষণ ধরে পড়তেছি তো, একটানা পড়তেছি, একবারও পজ করিনি এবং একটানাই পড়তেছি। মাঝখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কখনো পুরাটা টাইম একটুও পজ করি নাই। যাই হোক, আমি ডক্টর জালাল আনসারের সঙ্গে দেখা করতে চাই। ইমামা রিসেপশনিস্টকে বলল, অ্যাপয়েন্টমেন্ট আছে আপনার কাছে? রিসেপশনিস্ট জিজ্ঞেস করলো। না, অ্যাপয়েন্টমেন্ট নেই। তাহলে দেখা করা সম্ভব না। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো পেশেন্ট দেখা হয় না। রিসেপশনিস্ট প্রফেশনাল ভঙ্গিতে বলল, আমি পেশেন্ট না, তার ফ্রেন্ড। কাউন্টারে হাত রেখে ইমামা মৃদু কণ্ঠে বলল, ডাক্তার সাহেব জানেন আপনি এই সময় তার সঙ্গে দেখা করতে আসবেন? না। কিছুক্ষণ চুপ থাকার পর ইমামা বলতো, দাঁড়ান আমি জিজ্ঞেস করে দেখছি। রিসেপশনিস্ট রিসিভার তুলল, আপনার নাম? ইমামা রিসেপশনিস্টের দিকে তাকিয়ে থাকে। আপনার নাম কি? আবার জিজ্ঞেস করে রিসেপশনিস্ট। ইমামা হাসিম। জানে না কত বছর পর নিজের নাম নিচ্ছিল ও। স্যার, একজন মেয়ে আপনার সঙ্গে দেখা করতে চায়, বলেছে আপনার ফ্রেন্ড ইমামা হাসিম নাম। রিসেপশনিস্ট কথা শেষ করে বলল, আপনি ভেতরে যান। মুচকি হেসে রিসিভার রাখলো সে। ইমামা মাথা নেড়ে দরজা খুলে ভেতরে চলে আসে। জালাল আনসারের কেবিন থেকে একজন রোগী বের হচ্ছিল। জালাল টেবিলের পেছনে দাঁড়ানো, তার চোখে বিস্ময়। নিজের হৃদয়ের স্পন্দনের শব্দ বাইরে থেকে শুনতে পাই ইমামা। 8 বছর কয় মাস পর তাকে দেখছে, তা মনে করার চেষ্টা করে, কিন্তু মনে পড়ল না। ইমামা, হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ! জালাল এগিয়ে আসে। আমি বিশ্বাস করতে পারছি না। কেমন আছো? আমি ঠিক আছি, আপনি? ইমামা তার উপর থেকে চোখ সরায় না। বিগত 8 বছর ধরে এই চেহারা, এই কণ্ঠর সাথেই ছিল। আমিও একদম ঠিক আছি, বসো। টেবিলের সামনের চেয়ারের দিকে ইশারা করে জালাল। অপর পাশে থাকা চেয়ারে নিজে গিয়ে বসে। সবসময়ই জানতো জালালকে দেখলে হৃদয় এমন বেকাবু হয়ে যাবে, কিন্তু এত সুখ নিজের শিরায় শিরায় অনুভব করবে তা কল্পনা করেনি। কি নেবে? চা, কফি, সফট ড্রিঙ্কস? জালাল বলল, আপনার ইচ্ছে। ওকে, কফি আনাচ্ছি, তুমি পছন্দ করতে। জালাল ইন্টারকম তুলে কফি পাঠাতে বলে। ইমামা তাকে দেখছিল। তার মুখে এখন দাড়ি নেই, হেয়ার স্টাইলও বদলে গেছে। ওজন আগের তুলনায় কিছুটা বেড়েছে। আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী এবং স্বয়ংসম্পূর্ণ দেখাচ্ছে। এখন কি করছো? ইন্টারকম রেখে জালাল জিজ্ঞেস করলো। একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করছি। এমবিবিএস তো ছেড়ে দিয়েছিলে। তারপর এমএসসি করেছি কেমিস্ট্রিতে। চাকরি কোন কোম্পানিতে? ইমামা নাম বলল। ওটা খুব ভালো কোম্পানি। জালাল কিছুক্ষণ সেই কোম্পানির প্রশংসা করে। ইমামা চুপচাপ তাকে দেখছিল। আমি স্পেশালাইজেশন করে এসেছি, নিজের ব্যাপারে বলতে শুরু করে। ইমামা এক দৃষ্টিতে শুধু তাকিয়ে রইল। কিছু মানুষকে শুধু দেখতে পাওয়াই নিজের জন্য কত যথেষ্ট হয়, মনে মনে ভাবেও। 1 বছর হয়ে গেছে এই হসপিটাল শুরু করার। খুব ভালো প্র্যাকটিস। দাঁড়ান, পেজ উল্টায় নেই ভাই, সময় দেন। এত এত হয়ে যান কেন? হ্যাঁ, কি বলে, উদ্গ্রীব হয়ে যান কেন? সময় দেন, পেজ উল্টায় পড়ি। খুব ভালো প্র্যাকটিস চলছে আমার, জালাল বলছিল। কফি চলে আসে এর মাঝে। তুমি আমার ঠিকানা কিভাবে জানলে? কফির কাপ তুলে নেয় সে। হসপিটালের বোর্ডে আপনার নাম দেখছিলাম। তারপর রাবেয়ার সঙ্গে দেখা হয়। আপনি চেনেন হয়তো, জয়নব তো চিনতো।
রাবেয়া ফারুকের কথা বলছো? খুব ভালো করে চিনি। তার স্বামী ডক্টর ফারুক আমার সঙ্গে কাজ করে। কফিতে চুমুক দিয়ে বলে জালাল। হ্যাঁ, ও বলল আপনার কথা। তারপর আমি এখানে চলে এলাম। ইমামা কফিতে চুমুক দেয়নি। কফি খুব গরম। খুব গরম কিছু খাওয়ার অভ্যাস নেই ওর। কোনো এক সময় টেবিলের অন্য পাশে থাকা লোকটাকে আইডিয়ালাইজ করছিল। ওর বিশ্বাস ছিল এই মানুষটার মাঝে সেই সব গুণ রয়েছে যা একজন পূর্ণাঙ্গ পুরুষের মাঝে থাকা উচিত। প্রতিটি সেই গুণ যা নিজের স্বামীর মাঝে দেখার ইচ্ছে ওর। মাঝে 8.5 বছর কেটে গেছে, কিন্তু ওর বিশ্বাস জালাল আনসার এখনো একই আছে। মুখ থেকে দাড়ি সরে যাওয়ার মানে এইটা না যে সে এখন আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না। হসপিটালের সাফল্যের গল্প শোনাচ্ছে জালাল ওকে। তা শুনছিল ও। এই কণ্ঠস্বর একসময় ওর জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তকে সহজ করে দিয়েছিল। জালালের সফলতার খ্যাতির গল্প শুনে খুশি হয়। 8 বছর আগে এইসব অর্জনের জন্য ওকে ছেড়েছিল লোকটা। খুশিও। আজ সবকিছু তার হাতের মুঠোয়। অন্তত আজ ওর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া জালালের জন্য দুষ্কর না। বিয়ে করে ফেলেছো? জালাল জিজ্ঞেস করে। না, ইমামা মৃদু কণ্ঠে বলল। তাহলে কোথায় থাকো? বাবা মায়ের কাছে? না। তাহলে একা থাকি। বাবা মায়ের কাছে কিভাবে যাব? ইমামা মধ্যম আওয়াজে বলল, আপনি বিয়ে করে ফেলেছেন? জালাল কফিতে চুমুক দেয়। হ্যাঁ, বিয়ে করেছি, আলাদাও হয়ে গেছি। 3 বছরের একটা ছেলে আছে, আমার সঙ্গেই থাকে। অভিব্যক্তিহীন সুরে বলে। শুনে খারাপ লাগলো। ইমামা সমবেদনা জানায়। না, তেমন কিছু না। ভালো হয়েছে এই বিয়ে শেষ হয়ে গেছে। এটা বিয়ে না, একটা গন্ডগোল ছিল। জালাল কফির কাপ টেবিলে রেখে বলে। কিছুক্ষণ রুমে নীরবতা বিরাজ করে। সেই নীরবতা ইমামা ভাঙে। অনেক বছর আগে আমি আপনাকে প্রপোজ করেছিলাম জালাল। জালাল ওর দিকে স্থির চোখে তাকায়। এরপর বিয়ের জন্য রিকোয়েস্ট করেছিলাম। তখন আপনি আমাকে বিয়ে করতে পারেননি। আমি কি সেই রিকোয়েস্ট আবার করতে পারি? জালালের চেহারার রং বদল দেখে মামা। এখন তো পরিস্থিতি বদলে গেছে। আপনি কারোর উপর ডিপেন্ডেন্ট নন। আমার বাবা মাকে নিয়েও ভয় নেই। আপনার বাবা মায়ের আপত্তি থাকার কথা না। এখন তো আপনি আমাকে বিয়ে করতে পারেন। জালাল একদম চুপ। তারা চুপ থাকা ওর স্নায়ুতে চাপ সৃষ্টি করে। ভাবে হয়তো প্রথম বিয়ে বা ছেলেকে নিয়ে চিন্তা করেছে। তাকে বলা উচিত তার প্রথম বিয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তার ছেলে আছে বলেও কোনো আপত্তি নেই। জালাল, আপনার প্রথম বিয়ে নিয়ে আমার কোনো আপত্তি নেই। জালাল ওকে থামিয়ে বলে, ইমামা, এটা সম্ভব না। কেন সম্ভব না? আপনি আমাকে ভালোবাসেন না? ভালোবাসার বিষয় না ইমামা, এখন অনেক সময় চলে গেছে। তাছাড়া একটা বিয়ে ব্যর্থ হওয়ার পর পর আমি দ্বিতীয় বিয়ে করতে চাই না। নিজের কেরিয়ারে ফোকাস করতে চাই। জালাল, আমাকে নিয়ে তো আপনারা ভয় থাকার কথা না। আপনাদের বিয়ে ব্যর্থ হতে আমাদের বিয়ে ব্যর্থ হতে পারে না। তারপরও আমি কোনো ঝুঁকি নিতে চাই না। আমি অপেক্ষা করতে পারি। এতে লাভ নেই মামা। জালাল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তোমাকে বিয়ে করার পজিশনে নেই। ইমামা করুণ চোখে তাকায়। প্রথম বিয়ে নিজের ইচ্ছেতে করেছিলাম। দ্বিতীয়বার নিজের ইচ্ছে চালাতে চাই না। বাবা মায়ের ইচ্ছেতে করতে চাই। আপনার বাবা মাকে আমার ব্যাপারে বলে দেখুন, হয়তো তারা অনুমতি দিয়ে দিবেন। ইমামা ডুবতে থাকা মন নিয়ে বলল, পারবো না। দেখো ইমামা, কিছু বাস্তবতার সামনে আমাদেরকে বিবেকের সঙ্গে মুখোমুখি হতে হয়। তোমার অনুভূতির কদর করি আমি, এতে কোনো সন্দেহ নেই। কোনো এক সময় আমিও তোমার সাথে জড়িয়েছিলাম, বা বলতে পারো প্রেমে পড়েছিলাম। তোমার জন্য আমার হৃদয়ে আজও বিশেষ জায়গা আছে, সব সময় থাকবে। কিন্তু জীবন শুধু আবেগ দিয়ে চলে না। জালাল থামে। ইমামা কফি থেকে উঠতে থাকা ধোয়ার মাছ দিয়ে জালালকে দেখছিল। 7 থেকে 8 বছর আগে যখন বাড়ি ছেড়েছিলে, আমি তোমাকে বুঝিয়েছি এমনটা না করতে। কিন্তু তুমি নিজের ইচ্ছে মতো বিষয়টা হ্যান্ডেল করেছো। নিজের বাবা মাকে বোঝানোর বদলে আমাকে চাপ দিয়েছো গোপনে বিয়ে করতে। আমি তা পারিনি। তা ঠিকও হতো না। ধর্মের ব্যাপার আলাদা, কিন্তু সমাজ বলেও একটা বিষয় আছে। যেখানে আমরা বসবাস করি তার পরোয়া করা উচিত আমাদের। ইমামার বিশ্বাস হচ্ছিল না এসব সেই মানুষটার মুখ থেকে শুনছিল যে
তুমি তো চলে গেছো। আচ্ছা, এরপরে হচ্ছে ইমামার বিশ্বাস হচ্ছিল না এসব সেই মানুষটার মুখ থেকে শুনছিল যে হুম এরপরে হয়েছে ডট ডট ডট, মানে ইমামা ভাবতেছিল, তারপরে হচ্ছে আবার জালাল, তারপরে আবার হচ্ছে জালাল বলতে শুরু করে, তুমি তো চলে গেছো, কিন্তু তোমার এভাবে নিখোঁজ হওয়া কত বড় স্ক্যান্ডালে পরিণত হয়েছে তোমার কোনো আন্দাজ নেই। তোমার বাবা মা প্রেসে এই খবর আসতে দেয়নি, কিন্তু পুরো মেডিকেল কলেজে তোমার এভাবে নাই হওয়ার খবর ছড়িয়ে পড়ে। পুলিশ তোমার সব ফ্রেন্ড এবং ক্লাস ফেলোদেরকে জিজ্ঞাসাবাদ করে। জয়নবও জয়নবও সামিল ছিল এর মাঝে। ভাগ্যক্রমে আমরা বেঁচে গেছি। জালাল উঠে দাঁড়ায়। আমি এত বছর ধরে কষ্ট করে নিজের অবস্থান তৈরি করেছি, এত সাহস আমার মাঝে নেই যে তোমাকে বিয়ে করে সবার টার্গেট হব। আমার চলাফেরার ডাক্তারদের কমিউনিটিতে ইমামা হাশিম স্ত্রী হলে আমাকেও তার সাথে স্ক্যান্ডালাইজ করে দেবে। তোমাকে বিয়ে করে আমি মানুষের সামনে চোখ নামিয়ে চলতে চাই না। তুমি এত বছর কোথায় ছিলে, কিভাবে ছিলে, এসব খুব সাধারণ প্রশ্ন। আমার বাবা মা তোমার কথায় বিশ্বাস করবেন না। মানুষের মাঝে নিজেদের অবস্থান ধরে রাখতে হবে আমার। তুমি খুব ভালো, কিন্তু মানুষ তোমাকে ভালো মেয়ে মনে করে না। আর আমি কোনো স্ক্যান্ডালাইজ মেয়েকে বিয়ে করতে পারবো না, মানতে পারবো না কেউ আমার স্ত্রীর চরিত্র নিয়ে কথা বলবে। আমি আশা করি তুমি আমার পজিশন বুঝতে পারছো। কফির কাপ থেকে ধোয়া ওঠা বন্ধ হয়ে গেছে, কিন্তু জালাল আনসারের চেহারায়ও কোনো কিন্তু জালাল আনসারের চেহারাও কোনো ধোয়ার পেছনে আড়াল মনে হচ্ছিল ওর কাছে। হয়তো চোখে নেমে আসা আর্দ্রতা জালালের চেহারা অস্পষ্ট করে দিয়েছিল। চেয়ারের দুই হাতার সাহায্য নিয়ে উঠে দাঁড়ায়। হ্যাঁ, আমি বুঝতে পারছি। ইমামা নিজেকে বলতে শুনে খোদা হাফেজ। আই এম সরি ইমামা। জালাল আফসোস প্রকাশ করে। ইমামা ফিরে তাকায় না, বেরিয়ে আসে। সন্ধ্যা 7টা বাজছিল। চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। স্ট্রিট লাইট আর নিয়ন সাইনবোর্ডের আলোয় রাস্তা আলোকিত। প্রচুর যানজট চারপাশে। রাস্তার দুই পাশে ডাক্তারদের ক্লিনিক। ওর মনে আছে একসময় ইচ্ছে ছিল এমন একটা ক্লিনিক ওর হবে। নিজের নামের পাশে এই ধরনের কোয়ালিফিকেশনের একটা লম্বা লিস্ট দেখার শখ ছিল। ঠিক তেমন যা এখন জালাল আনসারের নামের পাশে, ঠিক তেমন যা এই রোডে থাকা অন্যান্য ডাক্তারদের নামের পাশে। সব সম্ভব ছিল, ওর হাতের মুঠোয় ছিল। শুধু যদি অনেক বছর আগে নিজের বাড়ি ছেড়ে না আসতো। অনেকক্ষণ জালালের হসপিটালের বাইরে শূন্য মস্তিষ্কে রাস্তার যানজট দেখতে থাকে। বুঝতে পারছিল না এখান থেকে কোথায় যাবে। মাথা ঘুরিয়ে হসপিটালের উপরের ঝমকালো ইলেকট্রনিক বোর্ডে জালাল আনসার নামটা দেখে। তুমি খুব ভালো মেয়ে, কিন্তু মানুষ তোমাকে ভালো মনে করে না। কানে তার কথা বাজতে থাকে। ওখানে দাঁড়িয়ে বুঝতে পারে সারা জীবন একতরফা ভালোবাসায় কাটিয়েছে ও। জালালের কখনো ওর প্রতি কোনো ভালোবাসা ছিলই না, না 8.5 বছর আগে, না এখন। ওকে প্রয়োজনই ছিল না। প্রয়োজন ছিল ওর সাথে সংশ্লিষ্ট অন্য কিছু। একটা লম্বা চওড়া ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সোসাইটিতে ওর ফ্যামিলির নাম মর্যাদা এবং সেই ফ্যামিলির কন্টাক্ট, ফ্যামিলির সম্পদ, যা হাতে পা দিয়ে জালাল আনসার রাতারাতি আপার ক্লাসে পৌঁছে যেত। অথচ এতকাল ও এই ভাবনায় ডুবেছিল জালাল ওকে ভালোবাসে। অন্তত ভাবেনি ওর চরিত্র নিয়ে কিছু বলতে পারে সে। কমপক্ষে এটুকু বিশ্বাস রাখবে ভুল পথে চলতে পারে না ইমামা। কিন্তু ও ভুল ছিল। জালাল আনসারের চোখে ইমামা হাশিম একজন স্ক্যান্ডালাইজ মেয়ে, যার হয়ে দাঁড়িয়ে নিজের ফ্যামিলি বা অন্য কাউকে বলার মতো কিছু নেই তার কাছে। 8.5 বছর আগে যখন বাড়ি ছাড়ছিল, তখনই জানতো মানুষ অনেক কিছু বলবে। নিজের জন্য কাটার পথ, বিষাক্ত কথাবার্তা ও বাঁকা চাহনি বেছে নিয়েছিল। কিন্তু কখনো ভাবিনি এর মাঝে জালাল আনসার যুক্ত হবে। বিষাক্ত কথাবার্তা বলা একটা মানুষ সে হবে। জালালকে অন্তত নিজের ভালো হওয়া নিয়ে কোনো যুক্তি প্রমাণ দিতে প্রস্তুত ছিল না ও। যদিও দেওয়ার সুযোগই বা কোথায় ছিল। জালালের কথাবার্তা 8.5 বছর পর বাস্তবতার মরুভূমিতে এনে দাঁড় করিয়েছে ওকে। সমাজের জন্য একজন আউটকাস্ট হয়ে গেছে। তো ইমামা হাশিম, এই হচ্ছে তোমার অবস্থান।
একজন স্ক্যান্ডালাইজ মানে কলঙ্কিত, অথচ তুমি নিজেকে কি ভেবে বসে আছো? ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে প্রতিটা সাইনবোর্ড, প্রতিটা পোস্টার পড়তে পড়তে ভাবে ওখানে থাকা অনেক ডাক্তারদের নামই ওর জানাশোনা। কিছু ওর ক্লাস ফেলো, কিছু জুনিয়র, কিছু সিনিয়র। আর ও কোথায় দাঁড়িয়ে আছে? কোথাও না। দেখবে ইমামা, জীবনে কিভাবে অপমানিত হও। তুমি কিচ্ছু পাবে না, কিচ্ছু না। কানে হাসিম মুবিনের কথা বেজে উঠলো। আচ্ছা, আমি একটু পানি খেয়ে আসি, অনেকক্ষণ ধরে পড়তেছি, একটু পজ দেই। পানি খেয়ে চলে এসেছি। মাঝখানে পজ দেওয়া ছিল দেখে আপনারা আমার এই প্রসেসটা দেখেন নাই যে পানি কিভাবে খেয়ে আসছি। যাই হোক, সারাদিন আসলে রোজা থেকে আমি আসলে রাত্রে পড়তেছি, এখন রাত রাত 3টা 17 বাজে। তো সারাদিন রোজা থেকে আসলে এভাবে পড়াটা যে কি কষ্টের সেটা আসলে আমি বুঝি। যাই হোক, মাঝখানে আটকে যাওয়ার জন্য বা ইন্টারাপ্ট করার জন্য সরি। ওখানে থাকা অনেক ডাক্তারদের নামই ওর জানাশোনা। কিছু ওর ক্লাস ফেলো, কিছু জুনিয়র, কিছু সিনিয়র। আরো কোথায় দাঁড়িয়ে আছে? কোথাও না। দেখবেই মামা, জীবনে কিভাবে অপমানিত হও। তুমি কিচ্ছু পাবে না, কিচ্ছু না। কানে হাসিম মুবিনের কথা বেজে উঠল। গালে গড়িয়ে বেয়ে পড়া চোখের পানি টের পায়। আশেপাশের আলোয় চোখ জ্বলছিল ওর। জালাল আনসার খারাপ মানুষ না, শুধু সে তা নয়। যা ভেবে ইমামা তার দিকে পা বাড়িয়েছিল, কি এক ধোঁকা যা ও খেয়ে বসেছে জেনে বুঝে, খোলা চোখে। ও নিজে বাস্তববাদী, সম্পূর্ণ বাস্তববাদী। কিন্তু জালাল তা নয়। সে মূলত বস্তুবাদী, সম্পূর্ণ বস্তুবাদী। শুধু তার এই রূপ প্রথমবার দেখেছিল বলে ওর জন্য বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। সে খারাপ না, ব্যাস নিজস্ব দৃষ্টিভঙ্গিতে জীবনযাপন করে। তবে আজ ইমামা হাসিমকেও নিজের সেই দৃষ্টিভঙ্গির সাথে পরিচয় করিয়ে দিয়েছে। 8 বছরের মধ্যে প্রথম এমন উপহাস আর অপমানের শিকার হয়েছে ইমামা, তাও সেই ব্যক্তির কাছে যাকে নিজের আদর্শ মানুষ ভাবত। আর সেই আদর্শ মানুষটার চোখে ও কি? বাড়ি থেকে পালিয়ে যাওয়া একজন স্ক্যান্ডালাইজ মেয়ে। চোখ থেকে পানি ঢেউয়ের মতো উপচে পড়ে, যার সাথে সবকিছু ধুয়ে যাচ্ছিল। কিছুক্ষণ নির্দয়ভাবে চোখ ঘষে চাদরে ভেজা মুখ মুছে রিক্সা ডেকে উঠে পড়ল। দরজা সাইদা আম্মা খোলে। ইমামা মাথা নিচু করে এমন ভাবে ভেতরে ঢুকলো যাতে ওর চেহারা তার নজরে না পড়ে। কোথায় ছিলে ইমামা? রাত হয়ে গেছে, আমার হৃদয় কাঁপছিল। এখনই এখনই পাশের বাসায় যেতাম, যাতে কেউ গিয়ে তোমার অফিস থেকে খবর নিয়ে আসে। তিনি দরজা বন্ধ করে উদ্বিগ্ন হয়ে ওর পেছন পেছন আসেন। কোথাও না আম্মা, অফিসে একটু কাজ ছিল, তাই দেরি হয়ে গেছে। সামনে হাঁটতে হাঁটতে তার দিকে না তাকিয়ে বলল ও। আগে তো কখনো দেরি হয়নি, তাহলে আজ কেন এত রাত হলো? এতক্ষণ রাখলো তারা। তিনি শান্ত হলেন না। আমি কিভাবে বলবো আম্মা, আর কখনো দেরি হবে না? নিজের রুমের দিকে যেতে যেতে বলল ও। আবার এখন গরম করব নাকি একটু পর খাবে? আম্মা ওর পেছন পেছন এসে জিজ্ঞেস করলেন। আমি খাবো না আম্মা, মাথা ব্যথা করছে আমার, ঘুমাবো কিছুক্ষণ। রুমে ঢুকে বলে ও। মাথা ব্যথা কেন করছে? ওষুধ দেব নাকি চা বানাবো? সাইদা আম্মার চিন্তা বাড়ে। আম্মা প্লিজ, আমাকে ঘুমাতে দিন। কিচ্ছু লাগবে না, লাগলে বলবো আমি। ইমামার মাথা সত্যিই ব্যথা করেছিল। সাইদা আম্মা হয়তো বুঝলেন তার উদ্বিগ্নতা ওকে বিরক্ত করেছে। ঠিক আছে, তুমি ঘুমাও বলে তিনি যাওয়ার জন্য পা বাড়িয়ে দিলেন। রুমের লাইট অন না করে অন্ধকারে দরজা বন্ধ করে বিছানায় এসে শুয়ে পড়ে। কম্বল টেনে চোখের উপর হাত রাখলো। এই মুহূর্তে শুধু ঘুমাতে চায়, কিছু মনে করতে চায় না। জালাল আনসারের সঙ্গে হওয়া কিছুক্ষণ আগের ভাবতে চায় না। ওর ইচ্ছে কবুল হয়। সরি, একটা লাইন থেকে আরেকটা লাইনে চলে গেছি, সরি। জালাল আনসারের সঙ্গে হওয়া কিছুক্ষণ আগের কথাবার্তা বা অন্য কিছুই না। কাঁদতেও চায় না, আগামীতে কি হবে তা নিয়ে ভাবতে চায় না।
ওর ইচ্ছে কবুল হয়। কখন বা কিভাবে ঘুম এলো তা জানে না, কিন্তু খুব দ্রুত গভীর ঘুমে তলিয়ে যায়। যাই হোক, এই পর্যন্তই ছিল এই পর্বটি। পরবর্তী পর্ব খুব দ্রুত আসবে, শোনার জন্য চ্যানেলে চোখ রাখবেন। আর কিভাবে পড়তে পারছি জানি না, চেষ্টা করেছি ভালোভাবে পড়ার, আর অনেক দেরি করে পর্ব দিই, তার জন্য আমি সত্যিই দুঃখিত। আর যদি কেউ চান, সেক্ষেত্রে কি বলে যে আমাকে গিফট পাঠাতে পারবেন। গিফট পাঠানোর নাম্বারটা হচ্ছে এই পাশে দেয়া আছে এখানে। এখান থেকে এই নাম্বারে হচ্ছে গিফট পাঠাতে পারবেন। আর বই টই কেনা প্লাস হচ্ছে আরো অনেক কিছু আছে যার জন্য টাকা পয়সা লাগে। তো আমার কাছে আসলে টাকা পয়সা নাই, আমি গরিব মানুষ, চলতে অসুবিধা হয়। সারাদিন যেহেতু গল্পই পড়ি, আমার আসলে গল্প নিয়েই সারাদিন সময় কাটে। আমি যেগুলো অনেক গল্প আছে যেগুলো আমি পড়ি আপনাদের শুনাই না, এরকম অনেক গল্প আছে যেগুলো আমি নিজে নিজেও পড়ি, এবং কিছু গল্প আপনাদেরকে শুনাই যেগুলো আপনাদের রিকোয়েস্ট থাকে। এবং আমি প্রমিস করছি যে আমি রেগুলার গল্প দিব। তবে এই পীরে কামিলের পরে হয়তো বা নেক্সট গল্প আসতে একটু লেট হইতে পারে, বা তাড়াতাড়িও দিতে পারি। আমার আসলে ঈদ সামনে, তো ঈদের পরেই অন্য সব গল্প দিব, তবে পীরে কামিলটা শেষ করে দিব। আশা করি বুঝতে পেরেছেন। তো কেউ যদি হচ্ছে কি বলে সুপার চ্যাট থ্যাঙ্কস দিতে চান, সেক্ষেত্রে হচ্ছে নাম্বারে দিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের যত্ন নেবেন। আর হ্যাঁ, কোনো জোর জবরদস্তি নেই, দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে নাই ভাই, এতে এতে কোনো এই নাই, মানে জোর নাই। হ্যাঁ, যা ইচ্ছা আপনাদের। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই নিজের যত্ন নিয়েন। আজকে আসছি, আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি, মাহিয়ান আহমেদ, আপনাদের সবার অপ্রিয় পাঠক। আল্লাহ হাফিজ।